আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবরার শাহরিয়ার, পড়াশোনা করছি বুয়েট ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা বিগ ব্যাং এক্সাম কেয়ারের প্রি ইঞ্জিনিয়ারিং মডেল টেস্ট 2026-এর ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট এক্সাম নিয়ে সলভ শিট নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ওকে, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটাকে একটু দেখি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস রুট 0.2। তাহলে 2.5 প্লাস মাইনাস 0.2 মানে কি? 2.5টা হচ্ছে আমার মিন রেডিয়াস বা অ্যাবসোলিউট ভ্যালু অফ দি রেডিয়াস, আর 0.2টা কি? ডেল আর, অ্যাবসোলিউট এরর। আচ্ছা, এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত? আনুপাতিক ত্রুটি বের করব, 100 দিয়ে গুণ দিব, শতকরা ত্রুটি বের হয়ে যাবে। এখন এখানে একটা জিনিস আমরা দেখি, আমরা সলিউশনে পরে আসি। প্রথমে তুমি দেখো, আমার কাছে যদি ভি থাকে, ভি ধরো যে একটা রাশি, ভৌত রাশি, সেটা ডিপেন্ড করে কিসের উপর? এটা একটা কনস্ট্যান্ট আছে, ডিপেন্ড করে এক্স ভেরিয়েবলের উপর এ পাওয়ারে, ওয়াই ভেরিয়েবলের উপর বি পাওয়ারে, জেড ভেরিয়েবলের উপর সি পাওয়ারে, রাইট? তাহলে ভি হচ্ছে এক্স এর উপর এ পাওয়ার, ওয়াই এর উপর বি পাওয়ার, জেড এর উপর সি পাওয়ারে ডিপেন্ড করে, আর কে হচ্ছে এদের সমানুপাতিক সম্পর্কের জন্য কনস্ট্যান্টটা। এ পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। বিও পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। সিও পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যে কোনো সংখ্যা হইতে পারে। আচ্ছা, তাহলে ভি এর আনুপাতিক ত্রুটি কত হবে? ভি এর আনুপাতিক ত্রুটি হবে, ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে, এর জাস্ট মান, ডেল এক্স হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্সের মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, ডিফারেন্স বলতে আমরা পজিটিভটাই বুঝি, ডেল এক্স বাই এক্স, এক্সের অ্যাবসোলিউট ভ্যালু, প্লাস অ্যাবসোলিউট ভ্যালু অফ বি, ডেল ওয়াই বাই ওয়াই, মিন ভ্যালু, অরিজিনাল ভ্যালুটা আর কি, প্লাস ডেল জেড বাই জেড। এই হচ্ছে ফর্মুলা। এ বা বি এর মান পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন, আমরা কি করব? এই ফর্মুলাই ইউজ করব। এই ফর্মুলা কোত্থেকে আসছে আমি ওই ডিরাইভেশনে আপাতত যাব না, তবে আমি তোমাকে একটা আইডিয়া দিয়ে দিই। এই জিনিসটা পুরোটা আসছে টোটাল ডেরিভেটিভের ধারণা থেকে। টোটাল ডেরিভেটিভ কি? টোটাল ডেরিভেটিভ আমি ছোটো করে লিখে দিই পাশে, তোমরা এগুলো পড়ো নাই, আমি এত ডিটেলসে যাব না, জাস্ট বোঝার সুবিধার্থে ছোটো করে লিখে দিই। টোটাল ডেরিভেটিভ হচ্ছে ডিভি ইকুয়ালস টু, আচ্ছা আগে আমি এটা লিখি। দেখো, ভি যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়ে থাকে, তাহলে টোটাল ডেরিভেটিভ অফ ভি কে ডিভি দিয়ে প্রকাশ করে ইকুয়ালস টু পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স, পার্শিয়াল ডেরিভেটিভ, টোটাল ডেরিভেটিভ। আচ্ছা, প্লাস partial derivative of v with respect to y dy, plus partial derivative of v with respect to z dz। ওকে, এটা হচ্ছে আমার টোটাল ডেরিভেটিভ, বুঝতে পারছি? তাহলে উপরের, আমি যদি উপরের ডেল ভি নিয়ে চিন্তা করি, তুমি দেখো এই যে ভি এর ফাংশন, এটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত আসে? এ সামনে চলে আসে, এক্স এর উপর a - 1 হয়। আচ্ছা, এক্স এর উপর যে a - 1, এই যে দেখো এ এক্স এর উপর a - 1 হয়। এখন তুমি যখন এটাকে ভি দিয়ে ভাগ করবা, তখন কিন্তু 1/x চলে আসবে, যেখানে তুমি 1/x পেয়ে যাচ্ছ। সো আর এই যে ডিএক্স, এই ডিএক্স হচ্ছে বেসিক্যালি ডেল এক্স এর জন্য। ডিএক্স এর কিসের জন্য? ডেল এক্স এর জন্য। সো আলটিমেট বিষয়টা কি? আলটিমেট বিষয়টা হচ্ছে এই জিনিসটা তোমার আপাতত জানার দরকার, এটা আমি জাস্ট লিখছি, আমি আবার মুছেও ফেলবো। কেন? এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা সে এই ফর্মুলা থেকে, এখান থেকে আমরা ডেলে নিয়ে গিয়ে এই ফর্মুলাটা আনতে পারি চাইলে, কিন্তু আমরা এটা আপাতত ইউজ করব না, আমরা এটা জানি না, ঠিক আছে? এটা আমরা জানি না বলে ধরে নিব, আমাদের প্রমাণ দরকার নাই যে ফর্মুলা কেমনে আসছে, আমরা ইউজ করতে পারলেই হবে।
ঠিক আছে, আমরা ইউজ করতে পারলেই হবে, কেমন আসছে আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। অ্যান্ড শর্ত হচ্ছে কি, আমাদের সবগুলা এ বি সি সবগুলো পজিটিভ নিতে হবে, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড সবই পজিটিভ নিতে হবে। কেন? দেখো তোমার এখানে প্লাস এলোর মাইনাস এলোর দুইটাই দেওয়া আছে। এর মান পাওয়ারটা বা সূচকটা পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে। তাও আমি সবগুলো ধনাত্মক ভ্যালু নিচ্ছি। কেন? ম্যাক্সিমাম এররের জন্য। সবগুলো যখন পজিটিভ হবে অথবা সবগুলো যখন নেগেটিভ হবে, তখন আমি ম্যাক্সিমাম পজিটিভ এরর বা ম্যাক্সিমাম নেগেটিভ এরর পাবো, রাইট? আমাদের কনসার্ন হচ্ছে এই ম্যাক্সিমাম এররটা। ম্যাক্সিমাম থেকে যদি কম এরর হয় তাও কোনো সমস্যা নাই, বাট সর্বোচ্চ এররটা কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এই জন্য আমরা সবগুলোকে যোগ করব। এটা যদি আমরা বুঝে থাকি, পরের সব ম্যাথগুলো ইজি। এই ফর্মুলাটা কীভাবে ইউজ করবো আমি এটা বুঝাইলাম আর কি, ওইটা বোঝার কোনো প্রয়োজন নেই। বাট তুমি দেখো ভি ডিপেন্ড করে শুধুমাত্র আর এর উপরে। 4/3 পাই হচ্ছে একটা কি কনস্ট্যান্ট। তাহলে ভি সমান যদি কে আর কিউব হয়, আর হচ্ছে একটা ভ্যারিয়েবল, কিউব হচ্ছে পাওয়ারটা, তাহলে আনুপাতিক ত্রুটি এটা হবে এই যে ডেল ভি বাই ভি সমান এ, এই হচ্ছে পাওয়ারটা। তাহলে 3 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 3, সেই 3টা সামনে আসবে, ডেল এক্স বাই এক্স, তার মানে কি এক্সের জায়গায় কি আছে, আর আছে, ডেল আর বাই আর। ওয়াই বাই জেড কিছু আছে, ওয়াই বাই জেড কিন্তু কিছু নাই, তার মানে কি যেটা আছে এটাই হবে। গেল। সো এটা যদি হয়, এখানে আমি ডেল ভি বাই ভি এর মানটা আমার বের করতে হবে, সেটা হচ্ছে 3 ইন্টু ডেল আর বাই আর এর সমান। এখন ডেল আর এর মান আমি কত বসাবো? ডেল আর এর মান আমি বসাবো হচ্ছে 0.2, আর নিচে আর এর মান আমি বসাবো হচ্ছে 2.5। কেন? এই যে আর দ্বারা বোঝাচ্ছে অ্যাবসলিউট বা মিন ভ্যালুটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা। আর 0.2 দিয়ে কি বোঝাচ্ছে? 0.2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি বলো তো, 0.2 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে তোমার অ্যারোরটা, পজিটিভ বা নেগেটিভ অ্যারো। তার ডেল আর দিয়ে আমি অ্যারোর দিব, আর ক্যাপিটাল আর দিয়ে আমি দিব হচ্ছে অ্যাবসলিউট মানটা। তো এটা যদি অ্যাবসলিউট মান হয়, এটা যদি অ্যারোর হয়, তাহলে ডেল ভি বাই ভি হচ্ছে 3 ইন্টু 0.2/2.5, যেটা হচ্ছে আমার 0.24 আসে। কেমনে বের করছে? 0.2 হচ্ছে 0.6, রাইট? সো 0.6কে 25 দিয়ে ভাগ করার মানে কি? 2.5 দিয়ে ভাগ। আমার শতকরা ত্রুটি বের করতে বলছে না? তো আমাকে যদি শতকরা ত্রুটি বের করতে বলে, আনুপাতিক ত্রুটিকে আমি কি দিয়ে গুণ দিব? 100 দিয়ে গুণ দিব। সো আনুপাতিক ত্রুটিকে যদি আমি 100 দিয়ে গুণ দিই, উপরে 600 কত আসে দেখো। ও 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে হচ্ছে তোমার কত আসে? 6 আসে, তাহলে 0.6 আসে। নিচে 2.5 সেন্টিমিটার দেওয়া ছিল না, এখানে 2.5 সেন্টিমিটার দেওয়া ছিল। আচ্ছা গেল, তাহলে 2.5 সেন্টিমিটার, তাহলে উপরে আমার কত পাইলাম আমি? 660 পাইলাম, নিচে হচ্ছে 2.5। আচ্ছা, তো আমার তো আর হাতে ক্যালকুলেশন করা লাগবে না, আমি হচ্ছে তোমার জাস্ট ক্যালকুলেটারে বসাই দিব, যেটা আসে সেটা আর কি। এই যে এই জিনিসটা যেটা আসে, এটা কত আসে? 24% আসে অ্যান্সার। তো সেটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে আমরা কী বের করতে পারলাম? আমাদের প্রথম শর্ত কি, শতকরা ত্রুটি বের করার জন্য প্রথমে আমাদের আনুপাতিক ত্রুটি বের করতে হবে। তো কোনো একটা কিছু আনুপাতিক ত্রুটি হচ্ছে, সেটা যার যার উপর নির্ভর করে তাদের আনুপাতিক ত্রুটির যোগফল। তাদের আনুপাতিক ত্রুটিকে তাদের পাওয়ার দিয়ে গুণ, পাওয়ারের মান দিয়ে গুণ করতে হবে, সবগুলো যোগ করতে হবে, যেটা পাবো সেটাই হচ্ছে এইটার তোমার কি আনুপাতিক ত্রুটি। এই আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে, পার্সেন্টেজে প্রকাশ করলে আমি কি পাবো? শতকরা ত্রুটি পাবো। শেষ, সহজ জিনিস। সেকেন্ড সেম জিনিস, আর সমান ভি বাই আই বলছে, তাই না? আমি এই পাশ থেকে সলভ করে দিই। আর সমান যদি ভি বাই আই হয়, ভি এর এই দেখো, এটা হচ্ছে তোমার ভি এর মান, এটা হচ্ছে তোমার কি ডেল ভি এর মান, এটা হচ্ছে ভি এর মিন বিভব, দাঁড়াও, ওকে, এটা হচ্ছে তোমার মিন বিভব, আর এটা হচ্ছে তোমার বিভবের পরিবর্তন। এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার মেইন কারেন্ট, আর এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সরি, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার ডেল আই, মানে কারেন্টের চেঞ্জ। এটা হচ্ছে তোমার কি কারেন্টের চেঞ্জ। তো সেটা যদি হয়ে থাকে, আমরা একটু আগে যে কি বললাম, আমাকে বলা হচ্ছে রোধের ত্রুটি বের করো। বিভবের ত্রুটি দেওয়া আছে, বিভবের মিন ভ্যালু দেওয়া আছে,
কারেন্টের ত্রুটি দেওয়া আছে, কারেন্টের মিন ভ্যালু দেওয়া আছে, রোধের ত্রুটি বের করতে বলছে। তো তুমি দেখো রোধের ত্রুটি, তো রোধের সাথে ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক কি? আর সমান ভি বাই আই, যেটাকে আমি লিখতে পারি হচ্ছে ভি এর উপর পাওয়ার 1, আই এর উপর পাওয়ার -1। তাহলে del r বাই আর উইল বি ইকুয়ালস টু 1টা সামনে আসবে, 1 এর অ্যাবসলিউট ভ্যালু 1, সেটা লেখার প্রয়োজন নাই, del ভি বাই ভি প্লাস -1টা সামনে আসবে, সেটার অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, সেটা অ্যাবসলিউট ভ্যালু কি -1 না, সেটা অ্যাবসলিউট ভ্যালু +1, তাহলে এখানে একটা 1 হবে, তারপর হবে del আই বাই আই। তো এখানে আমরা সেই ফর্মুলা ইউজ করলাম কিনা, ফর্মুলাটা কেমন আসে এটা আমি দেখাই দিছি, এরপরে ফর্মুলায় মান বসালে হয়ে যাবে। del ভি এর মান এখান থেকে বসাই দিব, পজিটিভ ভ্যালুটাই বসাবো সব সময়, কারণ আমার ম্যাক্সিমাম এরর লাগবে। নেগেটিভ বসালে সবগুলো নেগেটিভ বসাইতে হবে, পজিটিভ বসালে সবগুলাই পজিটিভ বসাইতে হবে। +5 আর এখানে কি +0.4, এই যে এখানে আছে +0.4, তারপর এই দুটো বসাই দেওয়ার পর এখানে ভি এর মান 200, আই এর মান কত 20, তাহলে আমি এখানে বসাই দেবো, এটা পাইলাম, ক্যালকুলেশন করে আনসার আসে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার কি রোধের আনুপাতিক ত্রুটি, এটা হচ্ছে তোমার কি রোধের আনুপাতিক ত্রুটি। তো এটা যদি রোধের আনুপাতিক ত্রুটি হয়ে থাকে, তার শতকরা ত্রুটি কত হবে? আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার, 4.5%। আচ্ছা, পরের কোয়েশ্চেনে যাই। ওকে, এই যে পরের কোয়েশ্চেনটা হচ্ছে 3 নাম্বার। একটি স্ফেরোমিটারের পা, একটি স্ফেরোমিটার দেখতে কেমন হয় আমরা জানি, বইয়ে দেখছি। একটি স্ফেরোমিটারের পাগুলো থেকে ত্রিভুজ গঠন করে, তো পাগুলোর দূরত্ব হচ্ছে পারস্পরিক দূরত্ব 5 সেন্টিমিটার। যদি পারস্পরিক দূরত্বগুলো 3টা ডিফারেন্ট দূরত্ব হইতো, তার আমরা একটি ত্রিভুজ বানাই, এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য এগুলো যদি ডিফারেন্ট হইতো, তাহলে আমার 3টার অ্যাভারেজ নেওয়া লাগতো। যেহেতু এখানে বলা হয়েছে পারস্পরিক দূরত্ব সেম 5 সেন্টিমিটার, অ্যাভারেজ নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা আছে সেটাই, সেটা সমান কত? সেটা সমান হচ্ছে ডি, দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। ওকে, আচ্ছা 50 মিলিমিটার, আমরা মিলিমিটারে নিয়ে গেছি পরে, সমস্যা নাই। এরপর বলা হচ্ছে চক্রাকারের স্কেলের ভাগ সংখ্যা। স্ফেরোমিটার একটা বৃত্তাকার বা চক্রাকারের স্কেল আছে, সে স্কেলে কয়টা ভাগ আছে দেওয়া আছে, সেটা স্কেলে 100টা ভাগ আছে। আর এখানে কিন্তু একটা রৈখিক স্কেলও আছে, স্ফেরোমিটারে একটা কি আছে? রৈখিক স্কেলও আছে। সেই রৈখিক স্কেলের ভাগ সংখ্যা কত? রৈখিক স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে এই যে, রৈখিক স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10 পার সেন্টিমিটার। এর মানে কি প্রতি সেন্টিমিটারে 10টা করে ভাগ আছে। 10 পার সেন্টিমিটার মানে কি প্রতি সেন্টিমিটারে 10টা করে ভাগ, তার মানে কি প্রতি মিলিমিটারে 1টা করে ভাগ আছে। ওকে, তারপর আমাকে বলা হচ্ছে প্রধান স্কেল পার্ট কত? প্রধান স্কেলে 2 ঘর, তার মানে প্রধান স্কেল পার্ট হচ্ছে 2। আমি মিলিমিটারে কেন নিচ্ছি? স্ফেরোমিটারে ক্যালকুলেশন করে মিলিমিটারে হয়। আচ্ছা, বৃত্তাকার স্কেলের পার্ট কত? বৃত্তাকার স্কেলের পার্ট দেখা বলেছে, বৃত্তাকার স্কেলের 37 ঘর পার্ট পাওয়া গেল, তার মানে কি বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 37। আমাকে জানতে চেয়েছে তোমার দর্পণের বক্রতা ব্যাসার্ধ, স্ফেরোমিটার দিয়ে দর্পণের বক্রতা ব্যাসার্ধ বের করে। এখন দর্পণের বক্রতা ব্যাসার্ধ আমরা কেন বের করব? আমাদের লঘিষ্ঠ গণন লাগবে। লঘিষ্ঠ গণনের ফর্মুলা কি? পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করা। এর মানে কি? এর মিনিংটা কি আসলে? এর মিনিংটা হচ্ছে পিচ মানে কি, একটা বৃত্তাকার স্কেলকে, একটা মানে স্ক্রুকে সম্পূর্ণ একবার ঘোরালে, স্ক্রুকে বৃত্তাকার স্কেল বরাবর সম্পূর্ণ একবার ঘুরে আগের পজিশনে আনলে সে রৈখিক স্কেল বরাবর যত দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি তার পিচ। তাহলে আমি যদি তাকে সম্পূর্ণ বৃত্তাকার স্কেল বরাবর একবার না ঘুরিয়ে বৃত্তাকার স্কেল বরাবর এক ঘর ঘুরাই, তাহলে সে রৈখিক স্কেল বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, সেটাই হচ্ছে তার লঘিষ্ঠ গণন। তো এক ঘর ঘোরালে সে যদি লঘিষ্ঠ গণনের সমান দূরত্ব অতিক্রম করে, 37 ঘর বা n ঘর ঘুরাইলে সে কত দূরত্ব অতিক্রম করবে? n দিয়ে গুণ দিব। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। আর m হচ্ছে প্রধান স্কেল পার্ট, m প্লাস n ইন্টু এলসি। পিচ তো তোমার এটা এখানে ইম্পর্টেন্ট, এটা তো 1 এখানে, এটা তো এখানে বিষয় না। 1 মিলিমিটার পার, সরি, বৃত্তাকার ভাগ সংখ্যা হচ্ছে 1টা ভাগ পার মিলিমিটার, সো এটা দিয়ে গুণ দিলাম, এটা কোনো সমস্যা নাই। তার মানে কি আমি যদি রৈখিক স্কেলে যদি তোমার 2 ঘর পাই,
প্রতি ঘর হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 2 ঘর হচ্ছে কয় মিলিমিটার? 2 মিলিমিটার। তো 2 মিলিমিটার প্লাস 37 গুণ লঘিষ্ঠ গণন যেটা হচ্ছে 0.01। কেমনে পাইছি? পিচ হচ্ছে 1 মিলিমিটার। কেমনে বুঝছি পিচ 1 মিলিমিটার বলো তো? পিচ 1 মিলিমিটার বোঝার উপায় কি? পিচ 1 মিলিমিটার বুঝলাম কারণ কেমনে বুঝছি? দেখো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। যে কোনো বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে সে যদি সঠিক হয় তাহলে সে রৈখিক স্কেল বরাবর 1 ঘর অতিক্রম করে। বৃত্তাকার স্কেল বরাবর সম্পূর্ণ একবার ঘুরাইলে স্ক্রুটা রৈখিক স্কেল বরাবর 1 ঘর অতিক্রম করে। আর রৈখিক স্কেল বরাবর 1 ঘর হচ্ছে এই যে 1 মিলিমিটার। তার মানে কি রৈখিক পিচটা হচ্ছে কত হবে? 1 মিলিমিটার হবে, সিম্পল। আর 100 হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পুরো 100 ঘর ঘুরাইলে সে 1 মিলিমিটার অতিক্রম করে, তাহলে 1 ঘর ঘুরালে সে কত অতিক্রম করবে? 0.01 মিলিমিটার। তাহলে n ঘর বা 37 ঘর ঘুরালে 37 × 0.01 ঘর অতিক্রম করবে। তারপরে সেটার সাথে আমি যোগ করবো প্রধান স্কেল বাট 2 মানে হচ্ছে 2 মিলিমিটার। তাহলে 37 × 0.1 হচ্ছে 0.01 হচ্ছে 0.37, 2.37 হচ্ছে আমার অ্যান্সার, সেটা হচ্ছে এইচ। এটা কিন্তু বক্রতার ব্যাসার্ধ না, এটা হচ্ছে এইচ। এইচ কি? এইচ হচ্ছে তোমার এই যে স্ক্রুটাকে আমার কতটুকু উপরে উঠানো লাগছে বা নিচে নামানো লাগছে। অবতল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে আমার উপরে উঠানো লাগে, অবতল দর্পণের ক্ষেত্রে নিচে নামাইতে হয়। কতটুকু উপরে উঠে দিয়েছে বা নিচে নামাইতে হয়েছে সেটার পরিমাপটা হচ্ছে এইচ। এখন এইচের মান যদি আমি জানি, বক্রতার ব্যাসার্ধ বের করার সূত্র কি? প্রমাণের কোনো প্রয়োজন না, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বের করার সূত্র d²/6h + h/2। এইচ এর মান বসাই দিব, ডি এর মান আমরা অলরেডি বের করছি 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার। যদি তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা হইতো ত্রিভুজটা তাহলে আমি অ্যাভারেজ নিতাম, এখানে আলাদা না সেম, তো অ্যাভারেজ নেওয়ার প্রয়োজন নাই। তাহলে আর এর মানটা আমার কত আসে? 17.7 সেন্টিমিটার আসে। আচ্ছা, সিম্পল। 4 নাম্বার, একটি নদীর স্রোতের বেগ 5 মিটার/সেকেন্ড। নদীর স্রোতের বেগ, স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। ইউ দেওয়া হয়েছে 5 মিটার/সেকেন্ড। নৌকার বেগ দেওয়া হয়েছে 10 মিটার/সেকেন্ড। সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে, এই নৌকাটা হচ্ছে সোজাসুজিভাবে নদী পাড়ি দেয়, তার কত সময় লাগে? 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে। তার মানে কি 100 সেকেন্ড সময় লাগে। আচ্ছা, নদীর প্রস্থ কত? সহজ প্রশ্ন। দেখো, স্রোতের বেগ যদি এ বরাবর হয়, নৌকার বেগ যদি আলফা কোণে এ বরাবর হয়, লব্ধি বেগ হয় এ বরাবর, রাইট? কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে বলা হয়েছে আমরা খুবই সহজে এই জিনিসটা ডি এর মানটা বের করব। আমাকে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে নদীর স্রোতের বেগ ইউ দেওয়া আছে, আমাকে দেওয়া আছে নদীর স্রোতের বেগ কত? 5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, দেখো নদীর স্রোতের বেগ দেওয়া আছে 5 মিটার/সেকেন্ড। আর নৌকা সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে কত সময় লাগে? তার মানে কি নৌকাটা সোজাসুজিভাবে নদীটা ক্রস করে, তাহলে সে যদি সোজাসুজিভাবে যাত্রা শুরু করে সে কি, আচ্ছা তাহলে তো আমার আলাদা চিত্র আঁকার প্রয়োজন নেই, ওরা যে চিত্র এঁকে দিচ্ছে এটাতে আমার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার নৌকা, স্রোত, এটা হচ্ছে আমার নৌকা। তুমি দেখো, তুমি বলতে পারো যে আমাকে কোয়েশ্চেনে বলা হয়েছে নৌকাটি সোজাসুজিভাবে নদী পাড়ি দেয়, তাহলে আমি কেন এটাকে একটা বাঁকা করে আলফা অ্যাঙ্গেলে নিলাম? সোজাসুজিভাবে নদী পাড়ি দিতে হলে স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি সোজাসুজি হইতে হবে। নৌকার বেগ নিজে যদি সোজাসুজি হয়ে যায়, স্রোত কিন্তু তাকে ঠেলে দূরে নিয়ে যাবে। তুমি দেখো, নৌকা যদি সোজাসুজি যেতে চায় এভাবে, স্রোত কি করবে? নৌকা যদি সোজাসুজি যেতে চাই স্রোত কি করবে বলো? নৌকা যদি এভাবে সোজাসুজি যেতে চাই স্রোত কি করবে? স্রোত তাকে ঠেলে দূরে নিয়ে যাবে, সে আর সোজাসুজি যেতে পারবে না। সে যদি একটু বাম পাশ থেকে বুদ্ধি করে যাত্রা শুরু করে তখন স্রোত তাকে ঠেললেও আলটিমেটলি সে কি সোজা পথে চলে যেতে পারবে। এই জন্য তার আলফা কোণে যাত্রা শুরু করতে হবে, সোজা যাত্রা করলে হবে না। তো সে যখন আলফা কোণে যাত্রা শুরু করবে ভালো কথা। এখন আচ্ছা, আলফা কোণে সে যাত্রা শুরু করলো, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে নদীর প্রস্থ কত? ইউ এর মানটা কত আমি 5 জানি, খুবই সহজ। ইউ এর মান আমি 5 জানি, এত বড় ক্যালকুলেশন লাগবে না। আর নৌকার ব্যাগটা কত? নৌকার ব্যাগ হচ্ছে 10 সেন্টিমিটার/সেকেন্ড।
সরি 10 মিটার পার সেকেন্ড, এই যে 10 মিটার পার সেকেন্ড। তো সে যখন 10 মিটার পার সেকেন্ডে এই কোণা বরাবর যাত্রা শুরু করে, সে আসলে পৌঁছায় এ বরাবর। ভালো কথা। তাহলে আমি এই ভেক্টরটাকে এখানে ট্রান্সফার করে দিতে পারি। ট্রান্সফার করে আমি একটা কি বানাতে পারি? ত্রিভুজ বানাতে পারি। এই ত্রিভুজে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে ডাব্লিউ, লব্ধি। পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা এই লব্ধিটা পাবো। আলফা এর মান কত? আলফা, এটা এই কোণটা হচ্ছে 90 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। আলফা এর মানটা আমরা জানি না, ঠিক আছে। আর বের জানার তো আসলে প্রয়োজনও নাই, ঠিক আছে। কেন প্রয়োজন নাই দেখো, জানার প্রয়োজন নাই কারণ আমি যদি লব্ধিটা বের করি 10 আর 5, 10 আর 5 এর লব্ধি কত? √10² + 5² তাহলে 100 + 25, 125, তাহলে √125। √125 হচ্ছে, আচ্ছা সরি, এটা যোগ হবে না, বিয়োগ হবে, মাই ব্যাড। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কত হবে? 100 - 25, তাহলে হচ্ছে কি √75, √75, ঠিক আছে। আচ্ছা, তাহলে তার কত সময় লাগে? তার সময় লাগে হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড, মানে 100 সেকেন্ড। তাহলে ডি সময় আমরা কি জানি? v/t। সরি, ডি সময় আমরা কি জানি? ভিটি, মাই ব্যাড। ডি সময় আমরা জানি হচ্ছে ভিটি। ওকে, দেখো ডি সমান যেহেতু আমরা ভিটি জানি, এই যে আমি আবার প্রথম থেকে বলি কি করছি। নৌকার স্রোতের বেগ এদিকে, নৌকার বেগ এই কোণা বরাবর। তো সে কেন তার সরাসরি যাওয়া লাগবে? সে যদি সরাসরি যাত্রা শুরু করতো তাহলে স্রোতটাকে ঠেলে ওদিকে নিয়ে যেত। সেটা যাতে করতে না পারে, সে বুদ্ধি করে একটু সাইডে করে যাত্রা শুরু করছে। তো সে যেহেতু বুদ্ধি করে একটু সাইডে করে যাত্রা শুরু করছে, স্রোতটাকে ঠেললেও সে সরাসরি পৌঁছাতে পারবে। তার স্রোতের বেগ যদি এই বরাবর 5 হয়, তার বেগ যদি এই বরাবর 10 হয়, তাদের লব্ধি বেগটা কত হবে? সেই লব্ধি বেগে তো সে সরাসরি অতিক্রম করবে, রাইট। সে ডি দূরত্ব, এই যে ডি দূরত্বটা, এই ডি দূরত্বটাকে নৌকা সোজাসুজি তো অতিক্রম করবে। কি করবে? সোজাসুজি অতিক্রম করবে, রাইট। তো সোজাসুজি যদি ডি দূরত্বকে অতিক্রম করে, সোজাসুজি নৌকাটা ডি দূরত্বকে অতিক্রম করে, তাহলে অতিক্রম করতে সময় কত লাগে? 100 সেকেন্ড, ঠিক আছে। সোজাসুজি ডি দূরত্বে নৌকাটা অতিক্রম করতে কত সময় লাগে? 100 সেকেন্ড সময় লাগে। তো 100 সেকেন্ড সময় যদি লাগে, তুমি দেখো সোজাসুজি দূরত্ব অতিক্রম করার সময় তার বেগ কত হয়? লব্ধি বেগটা এদিকে, এটাকে আমরা চাইলে এখানে এভাবে নিয়ে আসতে পারি। পিথাগোরাসের ফর্মুলা হয়ে যায় 5, 10 √100 - 25, যেটা হচ্ছে √75। ভালো কথা। তো এইটা হচ্ছে সেই ডাব্লিউ ভ্যালোসিটি। এটা কি? এটা হচ্ছে সেই ডাব্লিউ ভ্যালোসিটি, যে ভ্যালোসিটিতে সে সোজাসুজি যায়, লব্ধি ভ্যালোসিটি। তো সে সোজাসুজি যায় ডাব্লিউ ভ্যালোসিটিতে, যেতে সময় লাগে টি। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্ব, এটাই তো ডি। ডি সমান ডাব্লিউটি। তাহলে আনসারটা কত হবে? 100 √75, 100 √75। এখন 75কে আমরা কি লিখতে পারি? 25 × 3, 25কে রুটের বাইরে নিয়ে আসলে 5 হয়ে যায়। তার মানে আনসারটা আমার কত হইল? 500 √3। ওরা যেটা বের করছে আমিও সেটা বের করছি। আমি বের করছি 2 লাইনে, ওরা একটা বিশাল ক্যালকুলেশন করছে। কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সিম্পলি এই নিয়মে আমরা বের করে ফেলতে পারবো। যতটা সহজে ছোটোভাবে করা যায় এটা এখানে ট্রান্সফার করে দিব, পিথাগোরাস হয়ে যাবে, ডাব্লিউ বের করে ফেলবো। এখন ডাব্লিউ যেদিকে সরণ সেদিকে ঘটতেছে, যেহেতু লব্ধি ব্যাগ, তো লব্ধি ব্যাগ যেদিকে সরণ সেদিকে ঘটতেছে, তো সরণ যেদিকে ঘটতেছে সময়টাও অতিক্রান্ত সেদিকেই হচ্ছে। তাহলে ডাব্লিউটি সমান কি হবে? সেই দূরত্বটা সরণের সমান হবে। সো ডি সমান ডাব্লিউটি, দ্যাটস দি অ্যান্সার, সিম্পল। আচ্ছা, 5 নাম্বার, 3 কেজি ভরের একটি কণার গতিবেগ। তাহলে একটা কণার ভর দিছে, তার গতিবেগের তার ব্যাগটা কত, সেটার ভেক্টর ফর্মটা দিছে আমাকে। আই বরাবর তার কম্পোনেন্ট 2, জে বরাবর কম্পোনেন্ট 2, মানে ওয়াই এক্সিস আর জেড এক্সিস বরাবর -1। শেষ। কণাটার অবস্থান ভেক্টর দেওয়া হয়েছে আর সমান I + জে। এখন আমার কাছে জানতে চেয়েছে মূলবিন্দুর সাপেক্ষে কণাটির
কৌণিক ভরবেগ নির্ণয় করে। এখন মূল বিন্দুর সাপেক্ষে কোনো কণার কৌণিক ভরবেগ নির্ণয় করতে হলে আমার আর ভেক্টরটা জানা লাগে। আর ভেক্টরটা কি? মূল বিন্দুর সাপেক্ষে ওই কণার অবস্থান ভেক্টর। তো মূল বিন্দুর সাপেক্ষে ওই কণাতে অবস্থান ভেক্টর দেওয়া আছে, সবই দেওয়া আছে, তাহলে আমি আর ক্রস পি করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো আমি যদি আর ক্রস পি করি, আই জি ক্রস প্রোডাক্টের ফর্মুলা কি? আই জেকে এখানে আমি আর এর কম্পোনেন্টগুলো বসাবো 1 1 0 কে নাই 0, আর এখানে আমি ইউ এর কম্পোনেন্টগুলো বসাবো 6। ইউ এর কম্পোনেন্ট কত? এখানে আমি ইউ এর কম্পোনেন্ট বসাবো নাকি পি এর কম্পোনেন্ট বসাবো? পি এর কম্পোনেন্ট। পি সমান কি আমরা কি জানি? পি সমান হচ্ছে এমভি। পি সমান হচ্ছে এমভি। তো এখানে এম হচ্ছে 3 কেজি আর ভি বাই ইউ হচ্ছে এই যে কম্পোনেন্টগুলো। তো 3 দিয়ে যদি আমি ইউকে গুণ দিই কম্পোনেন্ট ওয়াইজ, 3 × 3 2 6 হয়, 3 × 2 6 হয়, 3 × -1 -3 হয়, 6 6 -3 বসাই দিলাম। তো এখন আমি যদি এটাকে তোমার কি করি, ক্যালকুলেট করি, এই যে ডিটারমিনেন্ট যেমন ক্যালকুলেট করি সেমভাবে ক্যালকুলেট করি, 1 × -3 -6 × 0। তো এটা এভাবে জিনিসটা রেজাল্ট আসে হচ্ছে এটা হচ্ছে আমার কি মূল বিন্দুর সাপেক্ষে ওই কণার তোমার হচ্ছে রৈখিক তোমার কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা ভেক্টর সাইন হবে। আর এর ভেক্টরটা ডিরেক্ট আমি বসাই দিলাম আই জেকে অবস্থান ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে, আর পি হচ্ছে এম দিয়ে আমি ইউ ভেক্টরটাকে গুণ দিব। এম হচ্ছে 3 দিয়ে ইউ ভেক্টরকে গুণ দিলে 6 6 -3 হয়, সেটা বসাই দিলাম, ক্যালকুলেশন শেষ। 6 নাম্বার, 10 কিলোমিটার পার ঘন্টায় বৃষ্টি পড়ছে এবং 6 কিলোমিটার পার ঘন্টায় পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। বৃষ্টিও পড়ছে, বাতাসও বইছে। এখন খুব সুন্দর একটা প্রশ্ন। এখন পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে কি গাড়ির সামনের ও পিছনের কাজ দুইটাই ভিজে আর শুধুমাত্র পিছনের কাজ ভিজে। আচ্ছা, আমাকে প্রথমে কি বলা হয়েছে? 10 কিলোমিটার পার ঘন্টায় উপর থেকে নিচে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো এই চিত্রটা আসলে অ্যাকিউরেট না, কাইন্ড অফ। আচ্ছা, অ্যাকুরেট আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, অ্যাকুরেট আমি করে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, ডানে হচ্ছে পূর্ব, বামে হচ্ছে পশ্চিম, 3D ডায়াগ্রাম। আর এটা হচ্ছে উপরের দিক, এটা হচ্ছে নিচের দিক। উত্তর দক্ষিণ পিছনের দিকে, ডানে পূর্ব, বামে পশ্চিম, উপর নিচ, উপর থেকে নিচে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? আর কি পূর্ব থেকে পশ্চিমে গাড়ি যাচ্ছে। আর বাতাস কোন দিকে যাচ্ছে? বাতাসও পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। উত্তর দক্ষিণে কোনো কাজ নাই, তাও আমি দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো ভি এয়ার হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে, আবার ভি কারও তো পূর্ব থেকে পশ্চিমে। এই যে পূর্ব থেকে পশ্চিমে অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগটা এই ভি কারই কিন্তু নির্ণয় করতে বলছে, যাতে গাড়ির সামনের পিছনের কাজ ভিজে। এখন তুমি চিন্তা করো, একটা গাড়ি যে এদিকে যাচ্ছে ভিসি, তার উভয় কাজ ভিজার সত্য কি? সে তার উভয় কাজ কখন ভিজবে? সত্যটা কি? যখন বৃষ্টি কি হবে বলো? সোজা পড়বে। যখন বৃষ্টি সোজা পড়বে তখন বৃষ্টিটা এই কাচের উপরে পড়বে, এই কাচের উপরে পড়বে। তো বৃষ্টি সোজা পড়ার মানে কি? বৃষ্টি সোজা পড়ার মানে হচ্ছে গাড়ির সাপেক্ষে বৃষ্টির কোনো মুভমেন্ট হবে না। গাড়ির সাপেক্ষে বৃষ্টি একদম সোজাসুজি উপর থেকে নিচেই পড়বে, ডানেও পড়বে না, বামেও পড়বে না, কোনাকুনিও পড়বে না। এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি? প্রথমে আমরা গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ বের করি। ধরে নেই গাড়ি কয়টা কাজ ভিজতেছে এটা আমরা জানি না। ধরে নেই কি কয়টা কাজ ভিজতেছে এটা আমরা জানি না। সেটা ধরে নিয়ে কয়টা কাজ ভিজছে সেটা আমরা জানি না, সেটা ধরে নিয়ে আমরা দেখি গাড়ি যদি এই দিকে যায় ভিসি, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কত? তুমি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভি এয়ার যেটা, এটা কিন্তু বৃষ্টি যদিও উপর, তুমি চিন্তা করো বাস্তবে কি হয়, নর্মালি বৃষ্টি উপর থেকে নিচে সোজাসুজি পড়ে, কিন্তু বাতাস থাকলে বৃষ্টি একটু কোনা করে পড়ে। এখানে তুমি ধরো সোজা দাঁড়াই আসো, কোনো সমস্যা নাই, তুমি ভেলোসিটিতে নাই,
তোমার কিন্তু বৃষ্টি সরাসরি পড়তে দেখার কথা, বাট তাও তুমি দেখতেছো বৃষ্টি কোনাকুনি হয়ে পড়তেছে। তো এটা কি তোমার গতির জন্য বা আপেক্ষিক বেগের জন্য? না, এটা কি জন্য? এটা হচ্ছে বাতাস আছে, বাতাস ঠেলে বৃষ্টির ফোঁটাকে কোনাকুনি ফেলাচ্ছে। সো এই বাতাসের উপস্থিতিতে বৃষ্টির নর্মাল ভ্যালোসিটি সোজা থেকে উপর থেকে নিচের দিকে সরাসরি, কিন্তু বাতাসের উপস্থিতিতে এই ভ্যালোসিটিটা কত হবে? লব্ধি বের করতে হবে, ভি এয়ার আর ভি রেনের লব্ধি বের করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে বৃষ্টির অ্যাকচুয়াল ভ্যালোসিটি যখন বাতাস প্রেজেন্ট আছে। তো সেটাকে আমি প্রকাশ করলাম ভি আর অ্যাকচুয়াল দিয়ে, সেটা হচ্ছে ভি এয়ার প্লাস ভি রেন। আচ্ছা, ভি আরটা হচ্ছে এদের লব্ধি, অ্যাকচুয়ালটা, ঠিক আছে। এখন আমি যদি আমার সাপেক্ষে বা গাড়ির সাপেক্ষে এটার ভ্যালোসিটি বের করতে চাই, তাহলে আমার মানে বৃষ্টির ভ্যালোসিটি মানে বৃষ্টির অ্যাকচুয়াল ভ্যালোসিটি গাড়ির সাপেক্ষে বের করতে চাই, তাহলে গাড়ির ভ্যালোসিটিটা বাদ দিতে হবে বৃষ্টির অ্যাকচুয়াল ভ্যালোসিটি থেকে। আমি ভিআর থেকে ভিসি বাদ দিব, ঠিক আছে। তো আমি ভিআর থেকে যদি ভিসি বাদ দিয়ে কি আসে? সেটা হচ্ছে বৃষ্টির রিলেটিভ ভ্যালোসিটি। তো সেটাকে আমি বলতে পারি, ধরো যে ভিসি দিলাম, ভিসি তো না কারের মতো, ধরো যে ভি আর প্রাইম দিলাম, ঠিক আছে। সেটা হবে আমার কত? ভি আর থেকে ভিসি বাদ দিতে হবে। তার মানে কি এই পুরো দুটোর যোগফল থেকে আমি কি বাদ দিব? ভিসি বাদ দিব। তাহলে আমার আলটিমেটলি কি আসলো? আলটিমেটলি আমার গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির অ্যাকচুয়াল বেগ কত আসলো? গাড়ির সাপেক্ষে বৃষ্টির ভি অ্যাকচুয়াল রিলেটিভ লিখলাম, অ্যাকচুয়াল বেগ কত আসলো? ভি এয়ার প্লাস ভি রেন মাইনাস ভিসি। কোনো সমস্যা আছে? নাই। গাড়ির সাপেক্ষে বৃষ্টির যে অ্যাকচুয়াল বেগ, সেটার ডিরেকশন যদি সোজাসুজি হয় উপর থেকে নিচে, দুইটা কাছে ভিজবে। আর কোনাকুনি হলে এই বরাবর একটা গাছ ভিজবে, শুধু সামনের গাছ ভিজবে। আর পেছনের গাছ ভিজতে হলে এই বরাবর হইতে হবে। তো সামনের কাজ ভিজার শর্ত কি? সামনের কাজ ভিজার শর্ত হচ্ছে এই যে ভি এসি আর, প্রথম আমি এখানে লিখে ফেলি ভি এয়ারটা কত হয়, ঠিক আছে। ভি এয়ারটা ধরো যে আমি এদিকে উত্তর দক্ষিণ, তো ধরো আমি এখানে উত্তর দক্ষিণে তো কোনো কাজ নাই, সো আমি ধরো যে এটাকে আই দিলাম, মাইনাস আই দিলাম, এটাকে ঝে দিলাম, এটাকে মাইনাস জে দিলাম, এটা যেহেতু কোনো কাজ নাই, তো এটা আমি কে দিয়ে দিতাম আর কি, কোনো সমস্যা নেই। এয়ার কত? এয়ার হচ্ছে ভি এয়ারের ভ্যালোসিটি হচ্ছে মাইনাস তোমার আই 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 এক্সিসের, তোমার এক্স এক্সিসের মাইনাস দিকে। সো এটাকে আমি কি বলতে পারি? মাইনাস আই ভি এয়ার। এটাতে আমি মান বুঝাচ্ছি। ভি রেনটা কোন দিকে? জে বরাবর নিচের দিকে, মাইনাস জে ভি রেন। আমি কিন্তু ভেক্টর চিহ্ন দিই নাই, মান বুঝাচ্ছি। মাইনাস ভিসি, ভিসি যেহেতু এদিকে, তার মাইনাসটা হচ্ছে পজিটিভ সাইড এক্স অক্ষের, তাহলে প্লাস আই ভিসি। মানটা নিছি আর একক ভেক্টরটা দিয়ে দিছি, ভালো কথা। এখন তুমি দেখো, যদি উলম্বভাবে বৃষ্টি পড়তে হয় গাড়ির সাপেক্ষে, যদি গাড়ির সাপেক্ষে উলম্বভাবে বৃষ্টি পড়তে হয়, তাহলে এই ভেক্টরটার শুধুমাত্র উলম্ব কম্পোনেন্ট থাকতে পারবে, এক্স এক্সিসে কোনো কম্পোনেন্ট থাকতে পারবে না। তার মানে কি? যে কম্পোনেন্ট থাকতে পারবে আই কম্পোনেন্ট 0 হয়ে যেতে হবে। আই কম্পোনেন্টটা কি? ভিসি মাইনাস ভিআর। আই কম্পোনেন্টটা কি? আই কম্পোনেন্টটা হচ্ছে, এখানে লিখি, আই কম্পোনেন্টটা হচ্ছে এই যে ভিসি মাইনাস ভি এয়ার, আর যে কম্পোনেন্টটা হচ্ছে ভি রেন। এই কম্পোনেন্টটা 0 হয়ে যেতে হবে, এই কম্পোনেন্টটা 0 হয়ে যেতে হবে, তাইলেই বৃষ্টির ভ্যালোসিটি একদম সোজাসুজি বরাবর থাকবে, তখন দুই কাছে ভিজবে। তাহলে আমার ভিসি সমান ভি এয়ার হইতে হবে। এই জন্যই ওরা মেনলি এখানে কি করছে, উভয় কাজ যদি ভিজতে হয় তাহলে ভি এয়ার সমান ভি কার হইতে হবে। সেক্ষেত্রে ভি এয়ার কত দেওয়া আছে? 60 কিলোমিটার পার আওয়ার, গাড়ির ভ্যালোসিটি 60 কিলোমিটার পার আওয়ার হইতে হবে সেম দিকে। তাইলে বৃষ্টির উপর গাড়ির সাপেক্ষে এয়ারের কোনো প্রভাব থাকবে না, অ্যান্ড গাড়ির দুটো কাছে ভিজবে। তাইলে গাড়ির পেছনের কাজ কখন ভিজবে সেটা আমরা চিন্তা করি।
তুমি চিন্তা করে দেখো, আমরা এটা বের করছি, গাড়ির পেছনের কাজ ভিজা মানে কি? গাড়ির পেছনের কাজ ভিজা মানে হচ্ছে এটা যদি একটা গাড়ি হয় এদিকে যাচ্ছে, এটা সামনের কাজ, এটা পেছনের কাজ। পেছনের কাজ ভিজতে হলে এই আইজে তলে এই VACR মানে রেইনের অ্যাকচুয়াল ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু কার, সেটা এই আইজে প্লেনে তোমার এইভাবে অ্যাঙ্গেলে পড়তে হবে। এই অ্যাঙ্গেলে পড়লে হবে না, সোজা পড়লে হবে না, এইভাবে পড়তে হবে। কেন? কারণ পিছের কাজ ভিজাইতে হলে এইভাবে পড়তে হবে, এইভাবে পড়লে সামনের কাজ ভিজবে। পিছনের কাজ ভিজতে হলে এভাবে পড়তে হবে। তুমি চিন্তা করে দেখো, এইভাবে যে ভেক্টর কাজ করে, এইভাবে যদি একটা ভেক্টর কাজ করে, সে ভেক্টরের আই কম্পোনেন্টও নেগেটিভ হয়, মানে সেই ভেক্টরের এক্স কম্পোনেন্ট, এক্স এক্সিসের যে কম্পোনেন্ট সেটাও এক্স এক্সিসের নেগেটিভ পার্টে থাকে, ওয়াই এক্সিসের যে কম্পোনেন্ট সেটাও ওয়াই এক্সিসের নেগেটিভ পার্টে থাকে। তার মানে তার এক্স কম্পোনেন্টও নেগেটিভ হবে, ওয়াই কম্পোনেন্টও নেগেটিভ হইতেই হবে। এখন আমরা দেখা যাক, চলো, ওয়াই কম্পোনেন্টও নেগেটিভ আছে -v, কোনো সমস্যা নাই। এক্স কম্পোনেন্ট নেগেটিভও হইতে পারে, পজিটিভ হইতে পারে, বাট পেছনের কাজ বুঝতে হলে আমরা একটু কি দেখলাম, নেগেটিভ হইতে হবে। না বুঝলে বারবার দেখবা আবার, ঠিক আছে? এটা নেগেটিভ হইতে হবে। এটা কেন নেগেটিভ হইতে হবে? এটা যদি নেগেটিভ না হয় তাইলে তুমি চিন্তা করে দেখো কত কী হবে। এটা যদি পজিটিভ হয়, ওয়াই নেগেটিভ বাট এক্স পজিটিভ, তাহলে সে এই বরাবর চলে আসবে, এই বরাবর। তার মানে কি সামনের কাজ ভিজবে। পিছনের কাজ ভিজতে হলে এক্স এক্স কম্পোনেন্ট নেগেটিভ হইতে হবে, ওয়াই কম্পোনেন্ট নেগেটিভ হইতে হবে। তার মানে কি তখন পিছনের কাজ ভিজবে। সেই ক্ষেত্রে এক্স কম্পোনেন্ট যদি নেগেটিভ হয়, VC-VR এটা নেগেটিভ হইতে হবে। তার মানে কি VC-VAR কি হইতে হবে? নেগেটিভ, <0 তার মানে VC এর ভ্যালুটা, মানে ম্যাগনিটিউডটা, শুধু মান, দিক না, VAR থেকে ছোট হইতে হবে। এখানে পেছনের কাজ ভিজার জন্য VC বা V কারের ম্যাগনিটিউডটা VAR এর ম্যাগনিটিউড থেকে ছোট হইতে হবে, যেটা আমরা একটু আগে বের করলাম, সেটাই ডিরেক্টলি ইউজ করছে। তার মানে কি V কারের ম্যাগনিটিউড যখন 60 km/h থেকে ছোট হবে তখন পেছনের কাজ ভিজবে, যখন 60 km/h থেকে বড় হবে সামনের কাজ ভিজবে, যখন 60 km/h এর সমান হবে উভয় কাজ ভিজবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, গেল। খুবই বড় একটা প্রশ্ন ছিল, এনে যদিও খুব সহজেই জাস্ট মুখস্থ অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, বাট আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝাই দিলাম আর কি কেমনে আসছে। আচ্ছা, গেল। এটা অন্য ম্যাথ প্রশ্নের সাথে চলে আসছে অ্যাকচুয়ালি, বাট সমস্যা নেই, এটার অ্যান্সারের জন্য আমরা এনাফ জায়গা আছে নিচে, এটা তো বড় কিছু না। আমাকে বলা হয়েছে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ বের করো। এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ ডট প্রয়োগ করে বের করতে হবে। প্রথম ভেক্টরটা হচ্ছে এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা ধরলাম। এখন আমাকে বলা হচ্ছে বি এর দিকে এ এর উপাংশ। কি বলা হচ্ছে? বি এর দিকে এ এর উপাংশ। বি এর দিকে এ এর উপাংশ হচ্ছে তোমার এই ফর্মুলাটা। কেমনে আসে? এ ডট বি মানে কি? দেখো আমি তোমাকে এভাবে বলি, ধরো এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে দেখাই না, এখানে দেখাচ্ছি কেন। ধরো এটা হচ্ছে এ, আচ্ছা এটা ধরো যে আমি বি বললাম, আমার কি বি এর দিকে এর উপাংশ বের করতে বলছে। আচ্ছা আমাকে বের করতে বলছে বি এর দিকে এর উপাংশ। আচ্ছা এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কত? থিটা। তো অ্যাঙ্গেলটা যদি থিটা, এটা অন্য পেজে চলে গেছে এই জন্য একটু কেটে গেছে। আচ্ছা, বি এর দিকে এর উপাংশ বের করব থিটা, তাহলে বি এর দিকে এর উপাংশের মানটা কত হয়? এ কস থিটা, আমরা তো এটাই জানি। তাহলে উপাংশটার মান কত হবে? এ কস থিটা। এই কসটাকে অন্য কিভাবে লেখা যায়? আচ্ছা এটা হচ্ছে অন্য অন্য প্রবলেম ওইটা। হ্যাঁ, এই কসটাকে অন্য কিভাবে লেখা যায়? এই কসটাকে কিন্তু এভাবে লেখা যায়, এ বি কস থিটা
ডিভাইডেড বাই বি। কোনো সমস্যা আছে? নাই। বি এর দিকে এ এর কম্পোনেন্ট হচ্ছে এ কস থিটা, এই কস থিটাকে আবার উপরে নিচে বি গুণ করে কি লেখা যায়? এ বি কস থিটা বাই বি। তো এ বি কস থিটাকে আবার কি লেখা যায়? এ বি কস থিটাকে লেখা যায় এ ডট বি, আর নিচে থাকবে কত? বি ভেক্টরের মান। এখন তুমি চিন্তা করো, বি এর দিকে এ রূপাংশ যে ভেক্টরটা পাওয়া যায় সে লম্ব বিক্ষেপ না, কিন্তু লম্ব বিক্ষেপ বলে এটাই অ্যান্সার, মানটাই লম্ব বিক্ষেপ, কিন্তু দিকসহ হলো উপাংশ বলে। তো আমাকে যেহেতু লম্ব উপাংশ বের করতে বলছে, বি এর দিকে এ এর লম্ব উপাংশ, সরি বি এর দিকে এ এর যে উপাংশ সেটা হচ্ছে তোমার বি এর দিক বরাবর কাজ করবে, বি এর দিকে এ এর উপাংশ, তাহলে এ কস থিটা বি এ বরাবর কাজ করবে, এ কস থিটা বি বরাবর কাজ করবে, এ সাইন থিটা বি এর লম্ব বরাবর কাজ করবে। তো এ কস থিটা কোন বরাবর কাজ করবে? বি বরাবর কাজ করবে। তার মানে কি, এ কস থিটার যে মানটা সেটাকে যদি আমি বি বরাবর একক ভেক্টর দিয়ে ভাগ দিতে গুণ দিতে পারি, তাহলে আমি উপাংশের মানটা পেয়ে যাব, সরি উপাংশের ভেক্টরটা পেয়ে যাব। তাহলে বি ক্যাপ হচ্ছে বি বরাবর একক ভেক্টর, বি ক্যাপ। বুঝতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। প্রথমে বি বরাবর একক ভেক্টর বের করছে, প্রথমে বি এর মানটা বের করছে √2, বি বরাবর একক ভেক্টর বের করছে, সেটা হচ্ছে কত? বি ভেক্টরকে বি এর মান দিয়ে ভাগ, তাহলে এটা সিম্পল, বুঝছো? এ আর বি এর ডট প্রোডাক্ট বের করছে, সেটা হচ্ছে 5, বুঝছো? তাহলে ফাইনাল হচ্ছে এই ফর্মুলা, যে ফর্মুলা আমি একটু আগে বের করে দেখাইলাম তোমাকে, বুঝাইলাম। বি এর মান বসাই দিবা, এ ডট বি ডট প্রয়োগ করবা, বি এর ক্যাপ বা হচ্ছে একক ভেক্টর তুমি ডিরেক্টলি বসাই দিবা, তাহলে তোমার যেটা আসে সেটা হচ্ছে বি এর দিকে এ এর ভেক্টর উপাংশ। আচ্ছা, এরপরটাতে যাই। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 170 ডিগ্রি ও 50 ডিগ্রি কোণে দুটি বল কোনো বিন্দুবস্তুর উপর ক্রিয়াশীল। কোনগুলা কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। কোনগুলা কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন উভয় বলের মান যদি 100 নিউটন হয়, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। খুবই সহজ, কঠিন কিছু না। এই যে দেখো, এটা যদি তোমার এক্সিস হয়, একটা 50 ডিগ্রি, মান হচ্ছে 100 নিউটন, 50 ডিগ্রি। আরেকটা বল হচ্ছে 170 ডিগ্রি, কিউ, এটাও 100, এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 170 ডিগ্রি। তো তুমি ফর্মুলা কি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা। আলফাটা কি? দুইটা ব্যাগের দুইটা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই অ্যাঙ্গেলটা যদি 50 হয় আর এই পুরো অ্যাঙ্গেলটা যদি 170 হয়, 170 থেকে 50 বাদ দিলে আমি মাঝখানে অ্যাঙ্গেল পেয়ে যাব। 170 থেকে 50 বাদ দেওয়া মানে কি? 120 পাওয়া। এখন মাঝখানের অ্যাঙ্গেলটা যদি আমি 120 পাই, কজ 120 বসাই দিলাম, পি এর মান 100, কিউ এর মান 100, পি হয়ে গেল। এরপরে কি? এরপরে আমার আর এর মানটা কত আসলো? 100 নিউটন, কোনো সমস্যা নেই। কজের ভিতরে 120 বসাই দিয়েছি, গেল ক্যালকুলেশন। দেন ট্যান থিটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা বের করতে হবে ব্যাগের। ব্যাগের অ্যাঙ্গেলটা আমি কেমনে বের করব? ধরো এই যে এটা, তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের লব্ধি কোন দিকে কাজ করবে? এদের লব্ধি ধরলাম এই দিকে কাজ করবে। এই লব্ধি আবার একটা বড় কোণ বানাবেন এটার সাথে, থিটা। এখানে থিটা হচ্ছে সেটা। তো ফর্মুলা কি ছিল? ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এই থিটার মানটা কিন্তু এখানে যেহেতু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এই ফর্মুলাটা বসাচ্ছি আমি, পি এর সাথে দেখো কোনো অ্যাঙ্গেল নাই, তার মানে কি এই থিটাটা আসলে কার সাথে? এই থিটাটা আসলে তোমার পি এর সাথে, এক্স অক্ষের সাথে না। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা পি এর সাথে। এক্স অক্ষের সাথে বের করতে চাইলে 50 যোগ করতে হবে। তাহলে এখানে আমার কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, তো আলফার মান কত? আমি জানি 120, তো 120টা আমি ডিরেক্টলি বসাই দিয়েছি, 100 টেন থিটা পেয়ে যাব। থিটার মানটা কত হবে? 60 ডিগ্রি। তার মানে এই পি বলের সাথে লব্ধির অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কিউ এর সাথে অ্যাঙ্গেলটা কত হবে? সরি,
এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কত হবে? পি এক্স অক্ষের সাথে 50 ডিগ্রি করে কোণ আছে, আর পি এর সাথে লব্ধি কত কোণ আছে? 60 ডিগ্রি। তাহলে 50 আর 60 যোগ করলে আমি কত পাবো? 110 পাবো। আচ্ছা, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কি 110। তুমি দেখো, আমি যদি এখানে একটু ক্লিনার চিত্র নিয়ে দেখি, আমারটা একটু হিজিবিজি হয়ে গেছে। দেখো, একটা বল পি বরাবর, একটা কিউ বরাবর, ধরলাম তাদের লব্ধি এ বরাবর আর এ কাজ করে। তো আর এর সাথে পি এর যে অ্যাঙ্গেল থিটা, সেটাই হচ্ছে আমি কি এই ফর্মুলার থিটা। আর এই ফর্মুলার আলফা কি? এই ফর্মুলার আলফা হচ্ছে এই পি আর কিউ এর মাঝখানের কোণ, যেটা হচ্ছে 120 ডিগ্রি, 170 মাইনাস 100 মাইনাস 50, 120। এই থিটা বের করার পরে এই দুইটা গ্রিন অ্যান্ড রেড দুইটা অ্যাঙ্গেল যোগ করলে আমি এক্স এক্সিসের সাথে লব্ধির কোণটা পাবো, যেটা হচ্ছে 60 প্লাস 50 সমান 110। আচ্ছা, গেল। আশা করি বুঝাইতে পারছি, খুবই সহজ একটা ম্যাথ। 1.5 কেজি ভরের একটি মডেল হেলিকপ্টারের আদিবেগ 5J, মানে কি 5 মিটার পার সেকেন্ড বেগে সে উপরের দিকে যাচ্ছে। 1.5 কেজি ভরের একটি মডেল হেলিকপ্টার 2 সেকেন্ড সমতরণে চলার পর, সে প্রথমে 2 সেকেন্ড সমতরণে চলছে, তার গতিবেগ হয় কত? 6i প্লাস 12j। প্রযুক্ত বলের মান বের করতে বলছে। প্রযুক্ত বলের মান কত? নতুন কিছু না, নিউটনের সূত্র, এম এম এ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। তো ভিটাকেও আমার ভি কত? 6i বলছিল, ভি হচ্ছে শেষ বেগ, ভি হচ্ছে 6i প্লাস 12j। তো এটা হচ্ছে আমার ভি, আর এটা হচ্ছে আমার ইউ, ভি মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ ত্বরণের পরে 2 সেকেন্ড পরে। সময় লাগছে কত? 2 সেকেন্ড। ভর কত? 1.5। এটা যদি আমি ক্যালকুলেশনটা করি, আমি কি পাই? এটা হচ্ছে তার বলের মান। এক্স এক্সিস বরাবর কত বল প্রয়োগ হয়েছে, ওয়াই এক্সিস বরাবর উপরের দিকে কত বল প্রয়োগ হয়েছে। দ্যাটস দি অ্যান্সার। এখন 10 নম্বর প্রশ্নতে আসা যাক। 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? একজন ফুটবল খেলোয়াড় অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 25 মিটার পার সেকেন্ড বেগে বল 80 মিটার দূরের গোলপোস্ট লক্ষ্য করে নিক্ষেপ করে। এখন ওই গোলপোস্টের প্রতিপক্ষ দলের গোলকিপার ছিল, এবং গোলরক্ষক বলটি ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে বলের দিকে এগিয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবেন কিনা? পড়ার আগে গোলরক্ষক বলটি ধরতে পারবেন কিনা দেখা যাক। আচ্ছা, আমার ফুটবলার এখানে, বলটা এখানে, সে 30 ডিগ্রি কোনো অনুভূমিকের সাথে 25 মিটার পার সেকেন্ড বেগে বলকে নিক্ষেপ করলো। 80 মিটার দূরে এখানে একটা গোলপোস্ট আছে, সেটাকে লক্ষ্য করে। গোলপোস্টে গোলকিপার দাঁড়িয়েছিল, সে বলের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে আসছে, যাতে করে বল মাটিতে পড়ার আগে সে ধরে ফেলতে পারে। আচ্ছা, এখন গোলরক্ষক কি বলটি ধরতে পারবে, নাকি বলটি গোলপোস্টে প্রবেশ করবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আচ্ছা, তো দেখা যাক। আমার এই কোয়েশ্চেন থেকে, এটা হচ্ছে অনুভূমিক পাল্লার একটা বিষয় আছে এখানে। তো প্রথমত দেখো যে এই যে বলটি নিক্ষেপ করা হলো, আলফা হচ্ছে 30 ডিগ্রি 25 মিটার পার সেকেন্ড, তাহলে এই ফুটবলটি কিক করার পর মাটিতে পড়া পর্যন্ত সর্বোচ্চ কত দূরত্ব অতিক্রম করবে? সিম্পল, সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 5.23 মিটার। গোলপোস্টে প্রবেশ করবে কিনা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অনুভূমিক পাল্লা অনেক কম, সে গোলপোস্টে প্রবেশ করতে পারবেই না। কিন্তু বলটি কি আগে মাটিতে পড়ে যাবে, নাকি মাটিতে পড়ার আগে গোলরক্ষক বলটি ধরে ফেলবে? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দেখো, এটার জন্য আমার কি জানা লাগবে? অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লা কি? মাটি থেকে আমি নিক্ষেপ করলাম, সে আবার মাটিতে পড়লো, মাটি থেকে নিক্ষেপ করলাম, সে আবার মাটিতে পড়লো, এর মধ্যে সে কত দূরত্ব অতিক্রম করছে? এখান থেকে এই দূরত্বটা হচ্ছে অনুভূমিক পাল্লা, যেটার ফর্মুলা হচ্ছে এটা। আর এটা প্রমাণ বইয়ে আসছে, লাগবে না, পড়তে পারো বই থেকে চাইলে। ভি নট স্কোয়ার মানে আদিবেগের স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো 30 ডিগ্রিতে মারা হয়েছে, তো আলফা সমান 30 সাইন 60, যদি ক্যালকুলেট করলে 55.23 মিটার আসে। তার মানে কি, বলটি এখান থেকে উড্ডয়ন করবে, এখানে মাটি টাচ করবে, এই মাঝখানে দূরত্ব হচ্ছে 55.23 মিটার। যেই মুহূর্তে বলটি মাটিকে টাচ করবে, ঠিক সেই মুহূর্তে যদি গোলরক্ষক এখানে উপস্থিত হতে পারে, তাহলে সে বলটিকে ধরতে পারবে। উপস্থিত হতে না পারলে
বলটিকে ধরতে পারবে না। এখন তুমি দেখো এটা হচ্ছে 55.23, তাহলে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে 80 থেকে আমি 55.23 বাদ দিব, আচ্ছা 55, 65, 75, তারপর হচ্ছে 25 পয়েন্ট কত হয় 77 হয়। তো গোলরক্ষক যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়িয়ে এই এই দূরত্ব অতিক্রম করতে পারে, তার মানে কি? তার মানে সে বল যে মুহূর্তে এখানে পড়বে, গোলরক্ষক এই মুহূর্তে সেখানে চলে আসবে অ্যান্ড সে বলকে ধরতে পারবে। তাহলে তার যদি বলকে ধরতে হয়, বল যে মুহূর্তে বা যে সময়ে এখানে পড়বে, সেম সময়ে গোলরক্ষকে 10 মিটার পার সেকেন্ড বেগে এই দূরত্বটা অতিক্রম করতেই হবে। তো সেই সময়টা কত? বলটি এখানে পড়তে কত সময় লাগে? এটা হচ্ছে অনুভূমিক, এটা আমরা অনুভূমিক পাল্লা বলছি। বলের পর্যায় মানে তোমার হচ্ছে উড্ডয়নকাল টি, উড্ডয়নকাল বা টি হচ্ছে কি, এখান থেকে সে বলটা উপরে উঠলো, উঠে আবার নিচে নেমে এখানে পড়লো, এই মাঝখানে কত সময় অতিক্রান্ত হলো, এটাই হচ্ছে উড্ডয়নকাল টি। এবং এই টি সময়ে যদি গোলকিপার 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়িয়ে এই দূরত্ব অতিক্রম করতে পারে, তাহলে সে এই যেই সময়ে বলটি মাটিতে টাচ করবে সেম সময়ে গোলরক্ষক ওই জায়গায় উপস্থিত হতে পারবে এবং বলকে ধরতে পারবে। আচ্ছা, তাহলে এই টি এর ফর্মুলা কি? 2v0 sin থিটা বাই জি। আমরা থিটা কি জানি, ভি নট কি জানি, ফর্মুলা কোত্থেকে আসে এটাও আমরা জানি। এটা হচ্ছে বলটি মাটি থেকে উড্ডয়ন করার পরে মাটিতে আবার পড়ার মধ্যবর্তী সময়ে কত সময় অতিক্রান্ত হবে বা কত সময় অতিবাহিত হবে। সময়টা কত? 2v0 হচ্ছে আমার 25 দেওয়া আছে, সাইন থিটা হচ্ছে 30, থিটার মান সো আমি কত পেলাম 2.551 সেকেন্ড। তার মানে কি? তার মানে হলো ফুটবলার বলটিকে কিক করবে, কিক করার পর বলটি মাটিতে পড়বে, এই এত দূরত্বে এসে 55.23 মিটার দূরত্বে এসে মাটিতে পড়বে, এবং মাটিতে পড়ার জন্য কিক করার পর থেকে মাটিতে পড়া পর্যন্ত সময় কত? 2.553 সেকেন্ড। ওই 2.553 সেকেন্ডে যদি গোলরক্ষক 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়িয়ে এই দূরত্ব অতিক্রম করে ফেলতে পারে, তাহলে সে বলটিকে ধরতে পারবে। আচ্ছা, পারে কিনা দেখি। এখন গোলরক্ষকের 2.551 সেকেন্ড সময়ের মধ্যে তোমার 80 মাইনাস আর বা 80 মাইনাস 55.3 বা 24.77, সরি 24.77 হবে। ওই সময়ের মধ্যে 24.77 ডিস্টেন্সটা কী করতে হবে? অতিক্রম করতে হবে, সোজা কথা। এখন গোলরক্ষক 24.77 দূরত্ব অতিক্রম করতে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে সে দৌড়ায়, তাহলে তার কত সময় লাগে? সময় লাগে 2.477। এই সময়টা কি 2.551 সেকেন্ড থেকে বেশি নাকি কম? কম। তার মানে বল ওখানে পৌঁছানোর আগে গোলরক্ষক ওখানে দাঁড়ায় যেতে পারবে, তার মানে সে গোলরক্ষক বলটিকে ধরতে পারবে। সিম্পল। তাহলে এখানে কি দাঁড়ালো? তুমি জিনিসটা এইভাবে দেখো যে বলটিকে এখানে আঘাত করার পরে এখানে আসতে তার 2.551 সেকেন্ড লাগে, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। গোলরক্ষক যদি এই 2.551 সেকেন্ড সময়ে বা তার মধ্যে, তার চেয়ে কম সময়ে এই এত দূরত্বে এই জায়গায় চলে আসতে পারে, তাহলে বল মাটিতে পড়ার একটু আগেই ধরে ফেলতে পারবে অথবা উপর থেকে ধরে ফেলতে পারবে। তার মানে কি 2.4551 হচ্ছে তোমার কি বলবো যে একটা লিমিট, এর মধ্যে যে কোনো সময় যদি গোলকিপার এখানে এসে পৌঁছাইতে পারে সে ধরে ফেলতে পারবে, বাট এর পরে আসলে ধরতে পারবে না, কারণ এরপর আসলে বলটা মাটিতে পড়ে গেছে অলরেডি। আচ্ছা, তো গোলরক্ষক যদি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, তাহলে 24.77 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে তার কত সময় লাগবে? 2.477। তার মানে গোলরক্ষক এত বেগে যে দৌড়াচ্ছে, যে মুহূর্তে বলটি কিক করা হলো, গোলরক্ষক দৌড়ানো শুরু করলো, গোলরক্ষক বলটি এসে পড়ার কথা কোথায়? এখানে পড়ার কথা। কত দূরত্বে? 55.23 মিটার দূরত্বে। গোলরক্ষক ওই দূরত্বে তোমার কত সময় এসে গেছে? 2.477 সময় এসে গেছে, আর বল আসছে 2.551 সেকেন্ড সময়ে। তার মানে কি গোলরক্ষক বলের আগে ওখানে পৌঁছায় যেতে পারছে, তার মানে কি গোলরক্ষক অবশ্যই বলটি ধরতে পারবে। বুঝে যেতে পারছে আশা করি। আচ্ছা, একজন ছাত্র প্যারাশুট সহ পড়ার পর ঘর্ষণহীনভাবে, মানে প্যারাশুট সহ লাভ দিল, এবং প্যারাশুট আমরা কেন ইউজ করি? তোমার নিরাপদ অবতরণ করার জন্য।
প্যারাশুট সহ পড়ার পর ঘর্ষণহীনভাবে 50 মিটার পতিত হয়। সে 50 মিটার পতিত হয়েছে ঘর্ষণহীনভাবে। তারপর প্যারাশুট খোলার পর থেকে দেখো, একজন ছাত্র যখন লাফ দিল শুরুতেই কিন্তু কেউ প্যারাশুট খোলে না, তখন কিন্তু সে ঘর্ষণ ছাড়া পতিত হয়, মুক্তভাবে সে পতিত হয়েছে। যে মুহূর্তে সে প্যারাশুট খুলছে সেই মুহূর্তে তার ঘর্ষণ এসে পড়ছে প্যারাশুটের কারণে এবং একটা বন্ধন তৈরি হয়েছে। শুরুতে সে অনেক বেশি স্পিডে পড়তেছিল, যে মুহূর্তে প্যারাশুট খুলছে সেই মুহূর্তে কি স্পিডটা কমে গেছে। স্পিডটা কমে কেন গেছে? মন্দন শুরু হয়েছে তাই। সেই মন্দনটা কত? সেই মন্দনটা হচ্ছে এটা, এই যে 2 মিটার পার সেকেন্ড মন্দন। আচ্ছা, মন্দন শুরু হওয়ার আগে সে মুক্তভাবে কত মিটার পড়ছে? 50 মিটার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভূমিতে পৌঁছার মুহূর্তে তার দ্রুতি 3 মিটার পার সেকেন্ড হলে সে কতক্ষণ বায়ুতে ছিল? তো এটা সিম্পল, দুইটা টাইম। সে T1 সময় পর্যন্ত মুক্তভাবে পড়ছে, তারপরে প্যারাশুট খুলছে অ্যান্ড বাকি দূরত্ব সে T2 সময়ে পড়ছে। সিম্পল। আচ্ছা, ওকে। তো আমার প্রথম কোয়েশ্চেন হচ্ছে সে 50 মিটার মুক্তভাবে পড়ছে। তো মুক্তভাবে পড়ার ক্ষেত্রে সে জি এর প্রভাবেই পড়ছে, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু সম্ভব না। আচ্ছা, জি এর প্রভাবেই পড়ছে, তাহলে আদিবেগ তো 0। শুরুতে তো সে লাফ দেওয়ার সময় তো 0 বেগ ছিল, তো আদিবেগ 0, এইচ এর মান 50, জি এর মান আমরা জানি, তার টি এর মান কত? এটা হচ্ছে T1। এটা কি সময়? এটা কিসের সময় বলে? এটা হচ্ছে ফ্রি ফলের সময়। কিসের সময়? এটা হচ্ছে ফ্রি ফলের সময়। তার মানে কি, এই সময় পর্যন্ত সে কোনো প্যারাশুট ছাড়া, কোনো মন্দন ছাড়া একদম ফ্রিভাবে ফল হয়েছে এবং 50 মিটার দূর অতিক্রম করছে। যেই সময়ই সে 50 মিটার দূর অতিক্রম করছে, এত সময় হয়ে গেছে অ্যান্ড সে প্যারাশুটটা খুলছে। প্যারাশুটটা খোলার পর সে মাটিতে পৌঁছাইছে এত বেগে। তো প্যারাশুটটা খোলার এটা হচ্ছে শেষ বেগ। তাহলে প্যারাশুটটা খোলার সময় তার বেগ কত ছিল? ভি সমান ইউ প্লাস জিটি। তো আমি এই টিটা এখানে বসাই দিব। জি এর মানে আমরা জানি, আদিবেগ ছিল 0 যখন লাফ দিছে। তাহলে এই সময় পরে তার ব্যাগ কত হয়েছে? 31.31 মিটার পার সেকেন্ড। এবং এই ব্যাগটাই হচ্ছে তার প্যারাশুট খোলার সময়ের ব্যাগ ছিল। কেন? কারণ এই সময় পরে সে প্যারাশুট খুলছে, আর এই ব্যাগটা হচ্ছে এই সময় পরের ব্যাগ। তার মানে কি, এই সময় পরে সে প্যারাশুট খুলছে, এই সময় পরের ব্যাগই হচ্ছে এটা, তার মানে প্যারাশুট খোলার সময় ব্যাগটা ছিল এটা। তো আমরা যখন প্যারাশুট খোলার পরের গতিটা বিশ্লেষণ করবো তখন আমাদের আদি ব্যাগ হবে এটা, শেষ ব্যাগ হবে 3। এই যে দেখো 31.31 থেকে 3 অনেক কমে গেছে ব্যাগ, তাহলে মাটিতে খুব নিরাপদভাবে অবতরণ করছে। 31.31 মিটার পার সেকেন্ড ব্যাগে মাটিতে অবতরণ করে সে বিশাল একটা ধাক্কা খেত। আচ্ছা, তো T1 হচ্ছে কোন সময়? মুক্তভাবে পতন। T2 হচ্ছে কোন সময়? তোমার হচ্ছে রিটার্ডেশন বা মন্দনের সময়, রাইট? এখন এটা যে মন্দনের সময়, এখানে মন্দন কত দেওয়া হয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন কত দেওয়া হয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তো মন্দন যদি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তাহলে ক্যালকুলেশনটা কেমন হবে? দেখো, নিচের দিকে 9.8 কাজ করতেছে, তো 9.8 দিয়ে তুমি কি করতে, এখন এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজ করতেছে, এটা হচ্ছে ত্বরণ। তুমি নিচে যত যাবে তোমার ব্যাগ বাড়বে, কিন্তু এখানে তো নিচে যাওয়ার পর ব্যাগটা কমছে, তার মানে কি প্যারাশুটের কারণে বিশাল একটা মন্দন তৈরি হয়েছে। সেই মন্দনটা কত? সেই মন্দনটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে লব্ধি মন্দন। তার মানে কি? তার মানে নিশ্চয়ই প্যারাশুট উপরের দিকে 11.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারের একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছে এম গুণ এটা, তাহলে উপরের দিকে একটা কি বল অ্যাপ্লাই করছে, তোমার উপরের দিকে একটা মন্দন অ্যাপ্লাই করছে। তাহলে প্যারাশুটের অ্যাপ্লাইড মন্দনটা কত? সেটা হচ্ছে 11.8। প্যারাশুটের অ্যাপ্লাইড মন্দনটা কত? 11.8। আর জি এর ন্যাচারাল মন্দনটা কত? ন্যাচারাল ত্বরণটা কত? 9.8। তো ন্যাচারাল ত্বরণ 9.8, বাট প্যারাশুট উপর দিয়ে একটা মন্দন অ্যাপ্লাই করছে ফ্রিকশনের কারণে বা এয়ারের ফ্রিকশনের কারণে, সেটা হচ্ছে 11.8। তাহলে উপরেরটা বেশি শক্তিশালী, তাহলে উপরের দিকে একটা নেট মন্দন তৈরি হয়েছে যেটা হচ্ছে এটার বিয়োগফল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই মন্দনের কারণে তার ভেলোসিটি আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। তো সেটা যদি হয়ে থাকে, আমার মুক্তভাবে পতনের ফর্মুলা, এটা হচ্ছে আমার মুক্তভাবে পতনের ফর্মুলা। মুক্তভাবে পতনের ফর্মুলায় আমি এ এর মান মাইনাস দিয়ে মন্দনটা ইউজ করব।
তাহলে টি এর মানটা কত হইল? ফাইনাল ভেলোসিটি 3, ইনিশিয়াল ভেলোসিটি 31.31, কমে গেছে ফাইনাল ভেলোসিটি। কেন? -2 মন্দন হয়েছে। তাহলে টি এর মানটা আমি পেয়ে গেলাম 14.55। এটা কোন সময়? 50 মিটার পর যে সে প্যারাশুটটা খুললো, প্যারাশুট খোলার পরে মাটিতে আসা পর্যন্ত তার সময়টা হচ্ছে এটা। মাটিতে আসার পর তার ভেলোসিটি হচ্ছে 3, একদম প্যারাশুট খোলার সময় তার ভেলোসিটি ছিল 31.31। তাহলে তার জাম্প করার সময় থেকে মাটিতে টাচ করা পর্যন্ত তার কত সময় অতিক্রান্ত হয়েছে? 3.19445 একটু আগে যেটা দেখলাম, প্লাস 14.155, দুইটা যোগ করলে কত আসে? 17.349। দ্যাটস দি অ্যান্সার। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে সে লিফট ছাড়া, প্রথমে হচ্ছে সে প্যারাশুট ছাড়া সে তোমার পড়ছে, জাম্প করছে মুক্তভাবে, জি এর প্রভাবে সম্পূর্ণরূপে মুক্তভাবে পড়ছে 50 মিটার, ওটার সময় আমরা বের করছি। অ্যান্ড যে মুভমেন্টে সে প্যারাশুটটা ওপেন করছে সেই মোমেন্টের আমি ভ্যালোসিটিও বের করছি। যেটা এরপরে হচ্ছে প্যারাশুট ওপেন করার পর তার একটা ফ্রিকশন তৈরি হয়েছে, অ্যান্ড ফ্রিকশনটা হচ্ছে উপরের দিকে 11.8 ছিল, ফ্রিকশনের কারণে তো মন্দন, আর নিচের দিকে ত্বরণটা ছিল 9.8 ন্যাচারাল। তাহলে নেট মন্দন হচ্ছে উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, যে মন্দনের কারণে তার ভ্যালোসিটি প্যারাশুট খোলার সময় যদিও 31.31 ছিল, মাটিতে আসার পরে 3 হয়ে গেছে। তাহলে এই যে 31.31 ছিল সেটা যে মাটিতে আসার পর 3 হলো, সেটা কত সময় হয়েছে? ধরলাম টি সময় হয়েছে, সেই সময় আমার বের করতে হবে। তাহলে এদের ডিফারেন্সকে আমি যদি মন্দনটা দিয়ে ভাগ দিই তাহলে আমি সেই সময়টা পেয়ে যাব। সেটাই আমি করছি। এরপর দুইটা সময়ের যোগফল, এই হচ্ছে যোগফল হচ্ছে আমার অ্যান্সার, টোটাল সময়। আচ্ছা, এখন আমি পরের কোয়েশ্চেনে যাই। একটি বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার। আচ্ছা, একটি উড়োজাহাজ ওড়ার পূর্বে 216 কিলোমিটার পার আওয়ার গতিসম্পন্ন হতে হয়। আচ্ছা, উড়োজাহাজটি 15 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে ত্বরান্বিত হলে, আচ্ছা, সে রানওয়ে থেকে উঠতে সক্ষম হবে কিনা? আচ্ছা, প্রথমটার অ্যান্সার আমরা দেই। প্রথমে বলা হয়েছে রানওয়ের দৈর্ঘ্য 100 মিটার, উড়োজাহাজ উড়ার পূর্ব মুহূর্তে 216 কিলোমিটার পার আওয়ার হইতে হয়। এটা যদি রানওয়ে হয়, উড়োজাহাজ এখান থেকে শুরু করছে, এইখানে তার ভ্যালোসিটি অ্যাটলিস্ট 216 কিলোমিটার পার আওয়ার হইতে হবে। এর চেয়ে বেশি হলেও তোমার এখানে এর চেয়ে বেশি বা কম হলে কী হবে এটা নিয়ে কিছু বলা হয় নাই, জাস্ট বলা হয়েছে এই জায়গায় এসে যদি তার 216 কিলোমিটার পার আওয়ার ভ্যালোসিটি হয় তাহলে সে উঠতে পারবে, আদারওয়াইজ পারবে না। আচ্ছা, এটা দূরত্ব হচ্ছে 100 মিটার। এটাকে তুমি অবশ্যই কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ড বানিয়ে নিবা, কোনো সমস্যা নাই। এখন উড়োজাহাজটির ত্বরণ দেওয়া আছে এই যে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর ইনিশিয়াল উড়োজাহাজ তো রেস্টে ছিল, স্থির ছিল 0। তো এখন আমাকে কোয়েশ্চেন করা হয়েছে, ইনিশিয়ালি যদি সে রেস্টে থাকে, তার ত্বরণ যদি 15 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, দূরত্ব যদি 100 মিটার হয়, 100 মিটার অতিক্রম করার পরে সে কি এই ভ্যালোসিটি অ্যাচিভ করতে পারবে নাকি পারবে না? দ্যাটস দ্য কোয়েশ্চেন। সক্ষম হবে কিনা? যদি পারে উত্তর সক্ষম হবে, যদি না পারে উত্তর সক্ষম হবে না। তো ফর্মুলা কি? টাইমের কোনো কথা নাই এখানে, তো টাইম বাদে যে ফর্মুলা আছে সেটা ইউজ করবো। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, ইনিশিয়াল ভ্যালোসিটি 0, ত্বরণ হচ্ছে তোমার কত দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে 5 ইউজ করছে কেন? 15 মানে 5 ইউজ করছে, এটা 15 হবে। এই যে 2 × 15 × 100, ঠিক আছে। সেটা যদি হয়ে থাকে অ্যান্সার কত আসে? 15 দুগুণে কত? 30, 30-এর পর আর 2টা শূন্য, 3000 মিটার পার কি 3000 মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এর রুট করলে কত আসে? 3000কে রুট করলে 54.77। এটাকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি 197.2, কিন্তু আমার লাগবে কত? 216। পারসে অ্যাচিভ করতে পারে নাই, তাইলে বিমানের পক্ষে ওরা সম্ভব না। এখন উড়ানোর উপায় কি? মানে এই যে ফাইনাল ভেলোসিটি বাড়ানোর উপায় কি? হয় ত্বরণ বাড়াইতে হবে অথবা রানওয়ের দৈর্ঘ্য বাড়াইতে হবে। তো আমাকে কোয়েশ্চেনের সেকেন্ড পার্টে কি বলা হয়েছে? রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন কত হলে উড়োজাহাজটি উঠতে পারবে? ধরলাম রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন s হইতে হবে। তো রানওয়ের দৈর্ঘ্য যদি সর্বনিম্ন s হয় u0, ত্বরণ হচ্ছে কত? 15, ভি হচ্ছে কত? 216। 216 চেয়ে বেশি হলে উঠতে পারবে, কোনো সমস্যা নাই। এখন রানওয়ের দৈর্ঘ্য যত বেশি হবে এই ভ্যালোসিটিটা তত বেশি হবে। তো
তো রানওয়ের মিনিমাম দৈর্ঘ্যের জন্য ভেলোসিটিটা মিনিমাম হতে হবে। তো মিনিমাম 216 এর জন্য উঠতে পারে, এর চেয়ে বেশির জন্য উঠতে পারে, এটা কোনো সমস্যা নেই, এর চেয়ে কমের জন্য উঠতে পারে না। তো রানওয়ের মিনিমাম দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের জন্য শেষ বেগ এক্স্যাক্টলি এটা হবে। আর এর চেয়ে বড় রানওয়ে করলে তো উঠতে পারবেই, আর এর চেয়ে বেশি ভেলোসিটি পাবে, কোনো সমস্যা নাই। দেখো ত্বরণের জায়গায় 15 বসানো হয়েছে, আর ভি এর জায়গায় 216 কিলোমিটার পার আওয়ারকে কী করছে 60 মিটার পার সেকেন্ড বানানো হয়েছে, ইউনিট চেঞ্জ করে। বিশেষ সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আমার এখানে এস এর মানটা লাগবে, এস সমান কি ভি স্কোয়ার বাই 2a নিচে, আর ভি কত, ভি হচ্ছে 60। ভি হচ্ছে যেহেতু 60 বের করা হয়েছে, ভি যেহেতু 60 বের করা হয়েছে, এখানে 50 বসানো হয়েছে। আচ্ছা, এটা 30 হয়, এটা 50 বসানো হয়েছে, এটা কি ঠিক করা হয়েছে দেখি তো। আচ্ছা, এখানে ভুলে 50 বসাইছে, এটা 60 হবে, বুঝছো, এটা 60 হবে, এটা হচ্ছে 60 হবে, কারণ এই যে আমি এটাকে কনভার্ট করছি কিসে 60-তে, 60 মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি। আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে প্রথমত আমি বের করলাম যে সে উঠতে পারবে না, দ্বিতীয় হচ্ছে তার যদি উঠতে হয় ভেলোসিটি অ্যাটলিস্ট 216 হতে হবে। ভেলোসিটি হচ্ছে কিসের উপর নির্ভর করে, রানওয়ের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ভেলোসিটি যদি অ্যাটলিস্ট 216 হতে হয়, রানওয়ের দৈর্ঘ্য অ্যাটলিস্ট এস হইতে হবে। সে এস এর মানটা কত, ভেলোসিটি 216 বা 60, যেটা 60টা আমি এখানে বসাই দিলাম, ত্বরণটা দিলাম, এস এর মান যেটা আসে সেটা হচ্ছে 120 মিটার। তার মানে কি রানওয়ের দৈর্ঘ্য অ্যাটলিস্ট 120 মিটার হলে রানওয়ের লাস্ট মাথায় তার ভেলোসিটি এক্স্যাক্টলি 216 হবে। রানওয়ের দৈর্ঘ্য এর চেয়ে বেশি হলে ভেলোসিটি এর চেয়ে বেশি হবে, 216 থেকে বেশি হবে, কোনো সমস্যা, 216 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি হবে। রানওয়ের দৈর্ঘ্য যদি 120 থেকে কম হয়, ভেলোসিটি 216 কিলোমিটার পার আওয়ার থেকে কম হবে এবং সে উঠতে পারবে না। তার মানে কি রানওয়ের দৈর্ঘ্য সর্বনিম্ন এত হলে সে উঠতে পারবে, এর চেয়ে বেশি হলেও সে উঠতে পারবে। আচ্ছা, একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। আচ্ছা, তার মানে কি একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তার মানে কি, এই যে কাঠের গুলি যদি এটা হয়, সে এখানে এসে থেমে যায়, এই পুরো 2টাকে ভেদ করতে পারে, 5 সেন্টিমিটার ভেদ করতে পারে। আচ্ছা, আর পৃথকভাবে যদি কোনো একটা দেয়ালের মধ্যে তাকে আমি নিক্ষেপ করি, তাহলে হচ্ছে সে এই যে, তো আমি যদি তাকে কোনো একটা দেয়ালের মধ্যে নিক্ষেপ করি তাহলে সে 20 সেন্টিমিটার, এখানে কত দেওয়া হয়েছে আমাকে 20 সেন্টিমিটার, এই যে 20 সেন্টিমিটার দেওয়া হয়েছে এখানে 20 সেন্টিমিটার, সে 20 সেন্টিমিটার কী হইতে পারে, এই যে 20 সেন্টিমিটার গভীরতে ঢুকতে পারে। তাহলে আমরা আবার আরেকবার রিভিউ করে নিই কী বুঝলাম। সেটা হচ্ছে কি বুঝলাম আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, আমি যদি আমাকে একটা রাইফেলের গুলি বলা হয়েছে, রাইফেলের গুলির একটা বৈশিষ্ট্য বলা হয়েছে, 2টা বৈশিষ্ট্য বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য কি, তাকে যদি আমি 2টা 5 সেন্টিমিটারের কাঠের তক্তায় নিক্ষেপ করি, সে পুরোপুরি ভেদ করতে পারে, ঠিক আছে। কিন্তু 3টা হলে দুটোকে যেহেতু পুরোপুরি ভেদ করতে পারে বলা হয়েছে, তার মানে আমরা অ্যাজিউম করতে পারি যে আসলে বোঝানো হচ্ছে এই ঘটনাটা। একটা তক্তা হলে ভেদ করে বেরিয়ে যেত, 2টা তক্তা হইলে একদম লাস্ট মোমেন্টে ভেদ করে আটকায় আছে, 3টা তক্তা হলে ভেদ করে বেরোতে পারবে না, 2টা তক্তা ভেদ করে আটকায় যাবে, 3 নাম্বার আর বেরোতে পারবে না। এটা হচ্ছে আমরা অ্যাজিউম করতে পারি। আর সেকেন্ড বৈশিষ্ট্য কি বলা হয়েছে, সেম গুলিকে যদি আমি তোমার কি করি, একটা ওয়ালের মধ্যে করি, সেমগুলিকে যদি আমি কি করি একটা ওয়ালের মধ্যে করি, সেমগুলিকে যদি আমি একটা ওয়ালের মধ্যে নিক্ষেপ করি, সে ওয়ালের মধ্যে 20 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার পুরুত্ব পর্যন্ত ভেদ করতে পারে, এরপরে আর পারে না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন আমাকে কোয়েশ্চেন করা হয়েছে গুলি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি তক্তাকে ধরে এভাবে দেখানো হয়েছে, এটা হচ্ছে তক্তা, গুলি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তা দেয়ালের সামনে সংযুক্ত করা থাকে। এই আমার দেয়াল,
এই আমার তক্তা, এই আমি একটা গুলি মারলাম, সে এখানে এসে পৌঁছালো। আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই ডিস্টেন্সটা কত। আমাকে বলা হয়েছে এই তক্তার সাথে গুলির বৈশিষ্ট্য কি, এরকম তক্তা দুইটাকে এই গুলি সম্পূর্ণভাবে ভেদ করতে পারে, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। আর এই দেয়ালের সাথে গুলির বৈশিষ্ট্য কি, এই দেয়ালকে গুলি 20 সেন্টিমিটার পর্যন্ত ভেদ করতে পারে, এরপরে থেমে যায়। এখন এখান থেকে একটা তক্তা নিলাম, এখান থেকে দেয়ালটা নিলাম, একসাথে লাগাই দিলাম। এখন এইগুলি দেয়ালের ভিতরে কতটুকু যাবে? বিষয়টা হচ্ছে এইগুলি তোমার দুইটা তক্তাকে সম্পূর্ণরূপে ভেদ করতে পারে, তাহলে একটা তক্তাকে তো ভেদ করে বেরিয়ে যাবে, তো প্রথম তক্তাকে সে ইজিলি ভেদ করে বেরিয়ে যাবে, বের হওয়ার পর সে দেয়ালে ঢুকবে। এখন যেহেতু প্রথম তক্তাকে ভেদ করার জন্য তার একটা শক্তি খরচ হয়েছে, সে কিন্তু দেয়ালে এককভাবে যে 20 সেন্টিমিটার ঢুকতো সেটা এখন আর সে পারবে না, তার চেয়ে কম পারবে। তো সে কতটুকু পারবে, এটাই হচ্ছে আমার কি কোয়েশ্চেন। আচ্ছা, তো এই যে এটা আমরা কেমনে সলভ করব? সিম্পল, এখান থেকে এখানে এখানে তার ভেলোসিটি কত ছিল, ধরি তার ভেলোসিটি এখানে ছিল ভি। আচ্ছা, এখানে কিন্তু তোমার ধরা হয়েছে, এগুলো দেখতে পারো তুমি এই সলিউশনটা, গুলির ইনিশিয়াল ব্যাগকে ভি নট ধরা হয়েছে। কাঠের ভিতরে একটা বাধাদানকারী বল আছে, দেয়ালের ভিতরে একটা বাধাদানকারী বল আছে। দেয়ালের কাঠের ভিতরে বাধাদানকারী বলের জন্য যে ত্বরণ তাকে বলা হয়েছে উড, এ উড মানে ডাব্লিউ, আর দেয়ালের মধ্যে এ ডি। আচ্ছা, এখন গুলিতে যদি দুটো তক্তা ভেদ করতে পারে তাহলে শেষ ব্যাগটা শূন্য, কারণ দুটো তক্তা ভেদ করে সে থেমে গেল। তাহলে শেষ ব্যাগটা শূন্য, আদি ব্যাগটা ভি নট, বাধাটা কত, এ ডাব্লিউ। এখন বাধা মানে কি, মন্দন, তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে, কোনো সমস্যা নাই। এস ডাব্লিউটা কি, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে ভি নট স্কয়ার সমান কি 2 এ ডাব্লিউ এস ডাব্লিউ হয়। তাহলে এ ডাব্লিউ বা বাধাদানকারী বলের মানটা কত হয়েছে, ভি নট স্কোয়ার বাই 2 এস ডাব্লিউ। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ডে কি বলা যায়, গুলিটি আবার দেয়ালে 20 সেন্টিমিটার প্রবেশ করে, 20 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে যায়, তাহলে শেষ ব্যাগ জিরো। দেয়ালের বাধার কারণে মাইনাস হয়েছে, এডি হচ্ছে দেয়ালের বাধার কারণে উদ্ভূত মন্দন, তাহলে ভি নট স্কোয়ার মাইনাস 2 এডি এস ডি। তাহলে আমি এডি এর মানটা কত পাবো, এডি এর মানটা আমি পাবো ভি নট স্কোয়ার বাই 2 এস ডি। ভি নট হচ্ছে আদিবেগ আর এস ডি হচ্ছে কি দেয়ালের মধ্যে কত দূরত্ব, এবং এস ডি এর মানটা আমরা জানি সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। এখন আমি এই কেসের কাহিনীও বের করলাম, এই কেসের ইকুয়েশন হচ্ছে 1 নাম্বারটা, এই কেসের ইকুয়েশন হচ্ছে 2 নাম্বারটা। এখন আমি বললাম এই কেসে আসি, প্রথমে দেখি একটা তক্তা ভেদ করার পর তার ব্যাগ কত হয়, তারপরে সেই ব্যাগ নিয়ে এসে দেয়ালের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, প্রথম তক্তা ভেদ করার পর তার ব্যাগ কত হয়, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ভি নট, প্রথম তক্তা ভেদ করার পর তার জিরো হবে না, সেটা তো দ্বিতীয় তক্তা ভেদ করার পর জিরো হইতো, প্রথম তক্তা ভেদ করার পর সেটা ধরো ভি হইলো। তাহলে ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার মাইনাস 2 এ ডাব্লিউ এস ওয়ান। তো কি বলা হয়েছে, এ ডাব্লিউ এস ওয়ান। এস ওয়ান মানে কি, এস ওয়ান মানে হচ্ছে একটা তক্তার দূরত্ব, ঠিক আছে, সেটা তো সে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, অতিক্রম করার পর তার ভেলোসিটি হবে ভি, অ্যান্ড তক্তার মধ্যে বাধা হচ্ছে এ ডাব্লিউ, বাধাদানকারী মন্দন। এখন আমরা এখান থেকে দেখে আসছি এ ডাব্লিউ সমান দিস ভি নট স্কয়ার বাই 2 এস ডাব্লিউ, সেটা আমি বসাই দিই এখানে, একটা ইকুয়েশন পাইলাম। এখন আমরা কি জানি, এস ওয়ান হচ্ছে এস ডাব্লিউ এর অর্ধেক, কারণ এস ডাব্লিউ হচ্ছে টোটাল উডের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার, যার পরে সে থেমে গেছে। আর এস ওয়ান হচ্ছে একটা তক্তার দৈর্ঘ্য, যেটা হচ্ছে এই এস ডাব্লিউ এর অর্ধেক, 5 সেন্টিমিটার। তাহলে এস ওয়ানকে আমি কি লিখতে পারি, এস ওয়ানকে আমি হাফ এস ডাব্লিউ লিখতে পারি, অথবা এস ডাব্লিউকে আমি 2 এস ওয়ান লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো এস ডাব্লিউকে আমি 2 এস ওয়ান লিখলাম, এখানে তো এই টু আর এই টু কাটা গেল, এস ডাব্লিউকে আমি 2 এস ওয়ান লিখলাম। এস ডাব্লিউকে যদি আমি 2 এস ওয়ান লিখি, তাহলে এস ওয়ান কাটা যাবে, ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার বাই 2। তাহলে আমার আলটিমেটলি ভি স্কয়ার সমান কত আসলো, ভি স্কয়ার সমান আসছে ভি নট স্কয়ার বাই 2। তার মানে ভি সমান কত আসছে, ভি নট বাই রুট 2। তার মানে কি, এই এখান থেকে শুরু করে এই একটা তক্তা ভেদ করার পরে এই পজিশনে ভেলোসিটি কত হয়ে যাবে,
ভি নট বাই রুট টু। এই ভি নট বাই রুট টু ভেলোসিটি নিয়ে সে ওয়ালে এন্টার করবে এবং যতটুকু যেতে পারে যাওয়ার ট্রাই করবে। কতটুকু যেতে পারে দেখি, ধরলাম ওয়ালে এক্স জিরোতে যেতে পারে, এক্স জিরোতে যাওয়ার পর সে থেমে যাবে, তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে গেল। ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি নট বাই রুট টু, কারণ তক্তাভেদ করার পর তার ভেলোসিটি ভি নট বাই রুট টু হয়েছে। তো এখানে ভি নট বাই রুট টু আমি বসাবো ভি এর মান, ভি এর মান ভি নট বাই রুট টু হবে। আর এডি এর মান আমরা অলরেডি বের করছি এখানে ভি নট স্কোয়ার বাই টু এস ডি, সেটা আমরা জানি। এক্স এর মান কত, ভি স্কোয়ার বাই টু এডি, এক্স এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই টু এডি। এখন এডি এর জায়গায় আমি বসাই দিব কি ভি নট বাই টু, ভি নট স্কোয়ার বাই টু এস ডি, তাহলে আমার এডি এর মানটা আর বের করা লাগলো না। এখন তুমি দেখো উপরের এই যে টু এস টু কাটা যাবে, এস ডি উপরে যাবে, নিচে ভি নট স্কোয়ার উপরে ভি স্কোয়ার, নিচে ভি নট স্কোয়ার উপরে ভি স্কোয়ার। এখন আমরা ভি স্কোয়ার সমান কি ভি নট বাই টু না, কারণ ভি সমান ভি নট বাই রুট টু, তাহলে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার বাই টু। তাহলে আমি ভি স্কোয়ার সমান কি বসালাম, ভি স্কোয়ার সমান বসালাম ভি নট স্কোয়ার বাই টু। এই যে এটা যখন বসাইলাম, উপরের ভি নট স্কোয়ার নিচে ভি নট স্কোয়ার কাটা গেল এবং এস ডি বাই টু, তার মানে কি সে ওয়ালে প্রথমে 20 সেন্টিমিটার করছিল, এখন তার অর্ধেক অর্থাৎ 10 সেন্টিমিটার অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বাধাদানকারী বল বের করার জন্য কোনো কিছু দেয়া হয় নাই বলে তোমার ম্যাথটা এত লম্বা হয়েছে। পরীক্ষা করার সময় জিনিসটা এত লম্বা মনে হবে না, বা এখন কঠিন মনে হলো, পরীক্ষা করার সময় তুমি আরেকবার দেখে নিলে তোমার সহজ লাগবে। আসলে আমি কি করছি, প্রথমে সে সম্পূর্ণ দুটো তক্তাকে ভেদ করে ব্যাক জিরো হয়ে যায়, তো সেটার জন্য তার বাধাদানকারী বলের একটা রিলেশনশিপ বের করছি, তার বাধাদানকারী বলের একটা রিলেশনশিপ বের করছি এক নাম্বারটা। তারপরে সে দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ঢুকে থেমে যায়, সেটার জন্য আমি আরেকটা রিলেশনশিপ বের করছি। তো এখান থেকে আমি এ ডাব্লিউ এর মান পাইছি, এখান থেকে আমি এডি এর মান পাইছি, যেগুলোর মান যেহেতু দেয়া নেই ওগুলো আমি রিপ্লেস করে দিব পরের ইকুয়েশনে। ফাইনালি আমি এটাতে আসবো, এটাতেও সেম নিয়ম অ্যাপ্লাই করব। প্রথমে এখান থেকে বের হয়ে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি সে পাবে, সেটা হচ্ছে ভি নট বাই রুট টু, সেই ভ্যালোসিটি সে ওয়াল এন্টার করবে, ওয়াল এন্টার করে সে জিরো হয়ে যাবে। তাহলে এই যে ভি নট বাই রুট আমরা কেমনে বের করছি, তক্তায় ঢোকার সময় ভ্যালোসিটি ছিল ভি নট, তক্তা থেকে বের হওয়ার পরে ভ্যালোসিটি কত হয়েছে, যেহেতু একটা তক্তা ভ্যালোসিটি জিরো হবে না, সেটা ভি হবে, ভি সমান কত হবে ভি নট স্কোয়ার বাই কত, ভি নট স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টু। তাহলে আলটিমেটলি আমি কত পাইলাম, ভি নট স্কোয়ার বাই টু। তাহলে ভি স্কোয়ার সমান কি, ভি সমান কি ভি নট বাই রুট টু। এই ব্যাগে সে ওয়ালের মধ্যে এন্টার করবে, ওয়ালের মধ্যে এন্টার করে সে একটা দূরত্ব যাবে, যার উপর জিরো হয়ে যাবে। তো সেটা যদি জিরো হয়ে যায়, দূরত্বটাকে যদি আমি এক্স ধরি, এডি এর মানে আমি অলরেডি উপর থেকে বসাই দিতে পারবো, এই ইকুয়েশন থেকে বসাই দিতে পারবো। তাহলে আলটিমেটলি কী হবে, কাটাকাটি গিয়ে এস ডি বাই টু আসবে। এটাই হচ্ছে আমার কি, যে সে দেয়ালে এক্স দূরত্ব যেতে চাইলে এক্স দূরত্বের মানটা কত হবে যদি সে থেমে যায় এক্স দূরত্ব গিয়ে। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বিজ্ঞান মেলাকে আকর্ষণীয় করার জন্য প্রবেশপথের দুই পাশে পানির ফোয়ারা স্থাপন করা হলো। তাদের মধ্যে একটি পানির ফোঁটাগুলো 5 মিটার পার সেকেন্ড বেগে এবং 60 ডিগ্রি কোণে ছড়িয়ে পড়ছে। আমাকে বের করতে বলা হয়েছে 0.6 সেকেন্ড সময়ে ফোয়ারার পানির ফোঁটার বেগ নির্ণয় করো। আচ্ছা, বেগ নির্ণয় করতে বলছে, তার মানে কি আমার মানও লাগবে, দিকও লাগবে, মাথায় রাখবা। তো এটা ধরো পানির ফোয়ারা, এখান থেকে পানির ফোঁটাগুলো ছিটিয়ে পড়ছে। কেমনে ছিটিয়ে পড়ছে, 5 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিটিয়ে পড়ছে। তাহলে কোনো সমস্যা আছে নাই, যেহেতু নিচের দিকে জি অভিকর্ষীয় ত্বরণ কাজ করছে, এই ছিটিয়ে পড়াটা প্যারাবোলিক হবে, কোনো সমস্যা নাই। তাহলে 5 cos 60 হবে অনুভূমিক উপাংশ, 5 sin 60 হবে উলম্ব উপাংশ। এরপর আমাকে বলা হচ্ছে 0.6 সেকেন্ড পরে, তার মানে কি টি সময় পরে, টি সময় পরে ধরলাম সেইখানে আছে, টি সময় পর ধরলাম সেখানে আছে, এখানে তার ভ্যালোসিটি একটা, ভ্যালোসিটি এদিকে, তার একটা অনুভূমিক উপাংশ আছে, তার একটা উলম্ব উপাংশ আছে। অনুভূমিক উপাংশ অনুভূমিক বরাবর কোনো ত্বরণ নাই, তাইলে অনুভূমিক উপাংশ সেমই থাকবে 5 cos 60। উলম্ব বরাবর মন্দন আছে, তাহলে কি হবে,
তোমার ভেলোসিটিটা কমে যাবে। আচ্ছা, উলম্ব বরাবর কি আছে, মন্দন আছে, তাহলে ভেলোসিটিটা কি হবে, কমে যাবে। তাহলে সেটা হবে তোমার ধরো যে ইউ বা ভি ধরলাম, ঠিক আছে। তাহলে এই ভি সমান কি হবে, ইউ, এটা হচ্ছে ইনিশিয়াল উলম্ব উপাংশ, ভি সমান ইউ, নিচে মন্দন হচ্ছে মাইনাস জি ইন্টু টি, টি সময়ে তার উলম্ব উপাংশটা কমে এটা হয়ে যাবে। টি এর মানটা আমি কত বসাবো, 0.6 বসাবো, জি এর মান কত বসাবো, 9.8 বসাবো। তাহলে আমি এই ভিও পেয়ে গেলাম, এই 5 cos 60 আগের মতোই আছে, এই দুইটাকে রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলেই আমি কি আমার অ্যান্সারটা পেয়ে যাব। এখানে তাই করা হয়েছে। এই যে 0.6 সেকেন্ড সময় যদি পানির ফোটার বেগ যদি ভি হয়, অনুভূমিক উপাংশ ভি, অনুভূমিক উপাংশ ইনিশিয়ালি যেটা ছিল তোমার ওই টাইম পরও সেমই থাকবে, অনুভূমিক উপাংশ বরাবর কোনো ত্বরণ নাই, এটা হচ্ছে 2.5 থাকবে। আর উলম্ব উপাংশ ইনিশিয়ালি এটা ছিল, পরে হচ্ছে মাইনাস জিটি হবে, ইউ মাইনাস জিটি হবে মন্দনের কারণে। 5 sin 60 মাইনাস জিটি তোমার 1.5 মাইনাস 1.55 মিটার পার সেকেন্ড হয়। তার মানে কি, তার মানে 0.6 সেকেন্ড সময়ে মাইনাস হয়ে গেছে ভেলোসিটি। তার মানে কি সে আর উপরে যাবে না, সে নিচে যাচ্ছে। তখন সে সর্বোচ্চ সে এই পিকটা এই পিক হচ্ছে ভেলোসিটি জিরো, এই পাশে পজিটিভ, এই পাশে পিকটাতে জিরো হয়ে গেছে, পিকের ডান পাশে নেগেটিভ নিচের দিকে। তার মানে কি সে নিচে পড়া শুরু করছে, নেগেটিভ ভেলোসিটি পাইছি। তাইলে আমার 0.6 সেকেন্ড সময়ে প্রথম ফোয়ারার পানির ফোটার বেগ কত হবে, টোটাল বেগ উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশের দুইটাকে স্কোয়ার করে যোগ করে রুট করলে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি। সো রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ভি এক্স স্কোয়ার তো কোনো চেঞ্জ হয় নাই, কারণ ওই বরাবর কোনো ত্বরণ নাই, 2.5 মিটার পার সেকেন্ড, ওইটা স্কোয়ার। আর ভি ওয়াই সেটা চেঞ্জ হয়েছে, কারণ ওই বরাবর মন্দন ছিল ইনিশিয়ালি, সেটা যদিও ভি সাইন 60 ছিল, এখান থেকে আমরা দেখছি ভি কত ছিল, সাইন 60, এই যে 5 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি, ঠিক আছে, সাইন 60, কিন্তু সেটা পরে চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, মাইনাস জি যুক্ত হয়েছে মন্দনের কারণে। আমরা সবাই সূত্রটা জানি, এবং সেটার কারণে আমরা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা সবগুলোতে একসাথে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এক্স এক্সিস বরাবর একবার ফর্মুলা অ্যাপ্লাই করবো, ওয়াই এক্সিস বরাবর একবার ফর্মুলা অ্যাপ্লাই করবো। এক্স এক্সিস বরাবর এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় না, কারণ ওই বরাবর কোনো ত্বরণ নাই, যদি থাকতো তাহলে আমরা অ্যাপ্লাই করতাম। আচ্ছা, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার মানটা বসাই দিলে আমি ভি সমান কি পাই, 2.942 পাই। আচ্ছা, তার মানে কি 0.6 সেকেন্ড সময় ফোয়ারার পানির ফোটার বেগ 2.942 মিটার পার সেকেন্ড, ডান। কিন্তু এটা তো আমি ব্যাগ পাইলাম, ব্যাগের মান পাইলাম, ব্যাগের দিকে আমি কেমনে পাবো, অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা আমি কেমনে পাবো, ওয়েল এটাকে আগে বাড়ায় দাও, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে 5 cos 60, তাহলে tan থিটা সমান কত দাঁড়ায়, ইউ বাই 5 cos থিটা বা 5 cos 60। তাহলে tan থিটা, tan ইনভার্স করে ফেলছে ইউ বাই 5 cos 60, তাহলে ইউ হচ্ছে কত আমি বের করছি, -1.55, আর 5 cos 60 তো আগে থেকে 2.5 আসে, ওই যে এটা চেঞ্জ হয় নাই। এটাকে tan ইনভার্স করলে কত আসে, মাইনাসটা সহ কাউন্ট করলে -31.8 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই কোনটা মাইনাস আসার কারণ কি, মাইনাস আসার কারণ হচ্ছে এই ব্যাগটা ম্যাক্সিমামের ডান পাশে গিয়ে হবে। তো এখানে যদি হয়, এই দেখো অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ সাইডে হয়েছে, নেগেটিভ অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাঙ্গেল হলো উপরের দিকে হইতো, নিচের দিকে হয়েছে মানে কি নেগেটিভ অ্যাঙ্গেল, এই জন্য আমার নেগেটিভ অ্যান্সারটা আসছে। তো এটাকে তুমি পরীক্ষার খাতায় কেমনে লিখবা, পানির ফোটার ব্যাগের মানটা হচ্ছে এটা, আর ব্যাগের দিক হচ্ছে অনুভূমিকের সাথে 31.8 ডিগ্রি নিচের দিকে, সিম্পল, দ্যাটস দি অ্যান্সার। পরেরটায় যাই। একটি বস্তু একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে নিচে ছেড়ে দেওয়া হলো, এবং একই সময়ে টাওয়ারের পাদবিন্দু হতে আরেকটি বস্তু সরাসরি উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এবং নিক্ষেপ করার সময় এমন আদিবেগে নিক্ষেপ করা হয়েছে যেন এটা টাওয়ারের শীর্ষবিন্দু পর্যন্ত পৌঁছাইতে পারে।
শীর্ষবিন্দু পর্যন্ত পৌঁছায় থেমে যাবে, শেষ। বস্তুদ্বয় কোথায় মিলিত হবে? তো ধরলাম এটা টাওয়ার। আচ্ছা, একজনকে এভাবে নিক্ষেপ করা হয়েছে, একজনকে এভাবে নিক্ষেপ করা হয়েছে। ভালো কথা। ধরলাম তারা ও বিন্দুতে মিলিত হবে, এটা হচ্ছে সেই ও বিন্দু। এই ও বিন্দুতে তারা কি হবে? মিলিত হবে। আচ্ছা, তো ও বিন্দুতে সে যদি মিলিত হয়, তাহলে এই ও বিন্দুর উচ্চতা ভূমি থেকে কত? বা ধরলাম এই বিন্দু উপর থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, এই দূরত্বটা কত? এক্স, আর এই দূরত্বটা হচ্ছে কত? ওয়াই ধরলাম আমি। আর এই পুরা উচ্চতাটা কত? টাওয়ারের উচ্চতা সেটা হচ্ছে এইচ। তাহলে এক্স প্লাস ওয়াই সমান এইচ হবে, কোনো সমস্যা নাই। অ্যান্ড এই বস্তুটা মুক্তভাবে পড়ছে, ছেড়ে দেয়া হয়েছে, তো আদি বেগ 0, তাহলে ইউটি এর ইউটা 0 হয়ে যাবে। ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ধরলাম এখান থেকে তার এখানে আসতে টি সময় লাগে, তাহলে এটা হচ্ছে সেই টি, এক সমান ইউটি, ইউটি তো 0 হয়ে গেল, হাফ জিটি স্কোয়ার। আর দ্বিতীয় বস্তু এখান থেকে উপরে উঠবে, ধরলাম সেই বস্তুকে ইউ আদি বেগে ছুঁড়ে মারা হয়েছে, সেই বস্তুকে যদি ইউ আদি বেগে ছুঁড়ে মারা হয় এবং জি এর অপোজিটে, সো মাইনাস হাফ জিটি স্কোয়ার, সে টি সময়ে ওয়াই দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইলো। তাহলে এই টি হচ্ছে সেই সময়, সে একই সময় যে সময় এই দুইজন এ এখানে আসবে এবং এ এখানে আসবে একই সাথে, এই বস্তু এখানে আসবে, এই বস্তু এখানে আসবে একই সাথে, সেই সময়টা হচ্ছে কি? সেই সময়টা হচ্ছে টি। এখন আমাকে কোয়েশ্চেনে কি বলা হয়েছে? একে এমনভাবে ছুঁড়ে মারা হয়েছে যাতে সে এইখানে মানে টাওয়ারের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তার ব্যাগ 0 হয়ে যায়। তাহলে টাওয়ারের সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, সেখানে পৌঁছায় তার ব্যাগ যদি 0 হয়ে যায়, তাহলে এটা বলা যায় না। কেমনে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস, কারণ উপরের দিকে নিক্ষেপ করছি না, 2gh। ইউ ব্যাগে তাকে উপরের দিকে নিক্ষেপ করছি, তার ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যায়। এইচ হচ্ছে টাওয়ারের উচ্চতায়, টাওয়ারের উচ্চতায় তার ফাইনাল ভেলোসিটি 0 হয়ে যায়। তাহলে তার সেই টাওয়ার উচ্চতা কত? ওই পাশে নিয়ে গিয়ে এইচ সমান ইউ স্কোয়ার বাই 2g। এটা যেহেতু টাওয়ারের সর্বোচ্চ উচ্চতায় কি বলা হয়েছে? তার ভেলোসিটি 0 হয়ে যায়, তার মানে কি? তার মানে আমি বলতে পারি যে এইচ এর মানটা হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, বা ইউ এর মানটা হবে √2gh। তাহলে আমি ইউ এর মানটা এখানে বসাতে পারি। আমার কাছে কিন্তু আরেকটা শর্ত আছে, এই এক্স এবং এই ওয়াই এই দুটোর যোগফল কিন্তু এইচ এর সমান হবে। তো আমি এখানে সেটা লিখলাম যে এক্স এবং ওয়াই এর যোগফল এইচ এর সমান হবে। এবার এক্স এর মান আর ওয়াই এর মান বসাই দিলাম। এক্স এর মান হচ্ছে কত? এক্স এর মান হচ্ছে হাফ জিটি স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সিম্পল। দেন আমি ইউ এর মানটা বসাই দিলাম। ইউ এর মান কত? √2gh। তুমি দেখো যে হাফ, এখানের হাফ জিটি স্কোয়ার আর হাফ জিটি স্কোয়ার কাটা চলে গেল, ইউটি সমান এইচ আসে। টি এর মান কত তাহলে? টি এর মান আসে এইচ বাই ইউ, ঠিক আছে? তাহলে ইউ এর জায়গায় আমি কি লিখতে পারি? √2gh। তাহলে আলটিমেটলি টি এর মান কত আসলো? √h বাই 2g, সিম্পল। টি এর মান পেয়ে গেলাম। এখন এই টি এর মান এখানে বসালে আমি এক্স পেয়ে যাব, এই টি এর মান এখানে বসালে আমি ওয়াই পেয়ে যাব। যেহেতু এখানে টি এর একটা রাশি, এখানে টি এর দুইটা রাশি, তাহলে এখানে টি এর মান বসালে আমার জন্য ইজি হবে ক্যালকুলেট করা। সো আমি উপরেরটাতে বসায় এক্স এর মান বের করি। তো এক্স এর মান যদি এখানে ওরা ওয়াই এর মান বের করছে, আমি এক্স এর মান বের করতে যাচ্ছি। এক্স এর মান বের করা ইজি, হাফ জি, তারপর হচ্ছে তোমার কি টি স্কোয়ার না, টি এর মান কত বের করছি? √h বাই 2g, তাহলে টি স্কোয়ার মানে কি h বাই 2g। জি জি কাটা চলে যায়, x সমান আসে h বাই 4। এক্স এর মানটা আমার কত আসছে? h বাই 4। এক্স এর মান যদি h বাই 4 আসে, ওয়াই এর মান কত আসবে? 3h বাই 4, কারণ দুটো যোগ করলে আমার কি হইতে হবে? h হইতে হবে। তাহলে বস্তুদের কোথায় মিলিত হবে? বস্তুদের ভূমি হতে 3h বাই 4 উচ্চতায় মিলিত হবে, যেখানে h হচ্ছে কি?
টাওয়ারের উচ্চতা। ওরা যেভাবে করছে ওয়াই এর মান বের করছে সেটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। এক্স এর মান বের করা আমার জন্য ইজি লাগছে, হাফ জিটিএসকে টি এর মান বসাই দিলে হয়ে গেছে, এই জন্য আমি সেটা দিয়ে করছি, কোনো সমস্যা নাই। তুমি এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এই যে আচ্ছা ওকে, সুন্দর করে দিলাম। এই যে আর হচ্ছে এটা এই যে গেল। আচ্ছা ঠিক আছে, তার মানে কি আমরা এখান থেকে কি বুঝলাম, একটা বস্তু নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে, একটা বস্তু উপর থেকে নিক্ষেপ করা হয়েছে, দেন ওই দুইজন হচ্ছে তোমার এই একটা দূরত্বে মিলিত হয়েছে। আমি ধরে নিলাম ভূমি থেকে উচ্চতা ওয়াই, তাহলে উপর থেকে উচ্চতা এক্স হবে, উপর থেকে গভীর তোমার নিচে দূরত্ব হচ্ছে এক্স হবে, সেই উপর থেকে নিচে দূরত্ব হচ্ছে এই উপরের বস্তু অতিক্রম করবে, যাকে আমি ধরে নিলাম মুক্তভাবে ছাড়া হয়েছে, তাহলে সে এক্স সমান 1/GT² হবে। আর হচ্ছে তোমার তার অধিকাংশ দূরত্ব সেটা এক্স এর মান হবে। আর হচ্ছে তোমার ও আর হচ্ছে সেটা গেল। আর হচ্ছে তোমার এই যে ওয়াই, ওয়াই কী হবে, ওয়াই হচ্ছে সিম্পল, ওয়াই হচ্ছে তোমার নিচের দূরত্বটা, তাহলে সে আদিবেগ যদি ইউ হয় সেটা ধরে আমি করলাম। এখন আমাকে দেওয়া হয়েছে আদিবেগটা এমন হবে যাতে সে সম্পূর্ণ পাওয়ার বা তোমার টাওয়ারের উচ্চতায় উঠে ব্যাক জিরো হয়ে যায়, তাহলে সেটা এই শর্তটা ফলো করবে। তাহলে এখান থেকে আমি ইউ এর মানটা পাবো, ইউ এর মানটা আমি সরাসরি বসাই দিব, বসাই দিলে হাফ জি ডেস্কে চলে যাবে, টি এর মানটা পেয়ে যাব। সেই টি এর মান এক্স এর রাশিটা বসালে আমি এক্স পাবো, ওয়াইতে বসালে আমি ওয়াই পাবো, সিম্পল। y = 3/4h গেল। 16 নাম্বার। আচ্ছা, 100 কেজি ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে। লিফটটি যদি 2 মিটার/সেকেন্ড ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তাহলে লোকটির উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? দেখো, লিফটের তার তাকে টি বলে টানছে, লিফটের তার তাকে টি বলে টানছে, লিফট সহ বস্তুটি ত্বরণে উপরে উঠছে, রাইট? আর তার মানে কি, লিফটের তার কর্তৃক টান, তাহলে ওর উপর টান বলটা হচ্ছে টি, ত্বরণটা হচ্ছে তোমার কত, নেট ত্বরণ হচ্ছে তোমার কত 2 মিটার/সেকেন্ড। আর বস্তুর মানে ব্যক্তির উপরে, ব্যক্তির যে একটা ওজন আছে সেটা হচ্ছে এটা নিচের দিকে। আচ্ছা, তাহলে তার উপর টোটাল বলটা কত হবে, তার উপর টোটাল নিম্নমুখী বল কত হবে? তার উপর টোটাল নিম্নমুখী বল যেটা হবে, প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স সেটাই হবে, এবং সেটা হচ্ছে G+A হবে। ঠিক আছে, তাহলে জি হচ্ছে কত 9.8, এ হচ্ছে কত 2। 9.8 কেন, বস্তুর উপর অলরেডি 9.8 ত্বরণ একটা নিচের দিকে কাজ করতেছে, যার কারণে তার ওজন আছে। এখন সে যখন ত্বরণে উপরের দিকে উঠবে, তার নিজেকে আরো ভারী মনে হবে, তখন এটা এর সাথে যোগ হয়ে যাবে, সেটা প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে তার উপরে, এই জন্য নিজেকে সে ভারী মনে করবে। সো এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা যে আমি এখানে কেন যোগ করতেছি এটা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, এটা আমরা সুইডো ফোর্স আইডিয়া থেকে ব্যাখ্যা করতে পারি একভাবে, যে তুমি এইভাবে দেখো, ধরো তুমি হচ্ছে কি করতেছো, যে তুমি এই লিফটের সাথে ত্বরণে উপরে উঠতেছো, তো তুমি হচ্ছে একটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাহলে তুমি যখন এই ব্যক্তির দিকে তাকাবা, ধরো যে এটা হচ্ছে সেই ব্যক্তি, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি, তুমি এই ব্যক্তির দিকে তাকানোর পর কী কী বল দেখবা, তুমি দেখবা তার নিচের দিকে এমজি বল কাজ করতেছে, তার নিচের দিকে এম এ বল কাজ করতেছে, তার উপরের দিকে নর্মাল ফোর্স কাজ করতেছে, এবং সে স্থির আছে, তুমি তো এটাই দেখবা। তাহলে নর্মাল ফোর্স সমান কত আসলো, এম এ প্লাস এম জি, এটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে, সিম্পল।
সেজন্য আমরা সরাসরি এটা ইউজ করি। যদি লিফট নিচে নামতো, তুমি এম এ বলটা উপরের দিকে দেখতা, তখন নর্মাল ফোর্স হতো mg মাইনাস এম এ, এখানে একটা মাইনাস চলে আসতো। দিস ইজ ওয়ান থিং। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিসে থেকে সলভ করছি, এটা হচ্ছে আমরা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে সলভ করছি। তুমি চাইলে সেম প্রবলেমটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাপেক্ষেও কি করতে পারতা, সলভ করতে পারতা। তবে সেক্ষেত্রে তুমি ব্যালেন্সড ফোর্সটা দেখতা না, সেক্ষেত্রে তুমি একটা তখন তোমার আর তার মধ্যে একটা রিলেটিভ অ্যাক্সেলারেশন থাকতো। সো তুমি দেখতা যে সে একটা অ্যাক্সেলারেশনে উপরে যাচ্ছে, সো তখন তোমার ওভাবে জিনিসটা ক্যালকুলেট করা লাগতো। তো আমরা ওই ঝামেলায় আর না যাই। মোটামুটি আমি আইডিয়া দিতে পারছি যে তুমি সবসময় চিন্তা করবা লিফট যেদিকে যাচ্ছে তুমিও লিফটের সাথে সেম ত্বরণ উপরে দিকে যাচ্ছ, তাহলে তুমি যাকে যাকে দেখবা তাদের সবার উপরে সেম ত্বরণ উল্টা দিকে অ্যাপ্লাই করে দিবা, তাইলে হবে। আচ্ছা, 4, 5 এবং 6 একক ভরের তিনটি কণার স্থানাঙ্ক যথাক্রমে 4, 0, -1, 3, -2, 3 এবং 2, 1, 4 হলে জেড অক্ষের সাপেক্ষে তাদের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ বের করো। তো জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমনে বের করবে, এটা তো কণা, তাহলে এখানে এম আর স্কোয়ার ফর্মুলা, এম দেওয়া আছে, আর এর মান কেমনে বের করবো, জেড অক্ষ থেকে দূরত্ব। জেড অক্ষ থেকে দূরত্ব হচ্ছে √/x² + y² এক্স স্থানাঙ্ক স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক স্কোয়ার। কেমনে, এই যে দেখো, এটা যদি জেড অক্ষ হয়ে থাকে, জেড অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এটা, তো সেটা তো তোমার এই যে দেখো, এই যে এটা কি হলো, দূরত্বটা √/x² + y² হলো। তার মানে কি, তার মানে হচ্ছে জেড এক্সিস থেকে কোনো কিছু দূরত্ব কত হবে, জেড এক্সিস থেকে কোনো কিছু দূরত্ব আর কত হবে, লম্ব দূরত্ব √/x² + y²। অন্য যে কোনো এক্সিসের ক্ষেত্রে ওইটা বাদে বাকি দুইটার পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করবা, শেষ। সেটা যদি হয়ে থাকে 4 একক ভরের জন্য দূরত্বটা হচ্ছে √/x² + y², অ্যান্ড এটাকে ভর দিয়ে গুণ করছে, mk² করছে, 64 kg/m² আসছে। 5 কেজির জন্য এটা আসছে, 6 কেজির জন্য 6 একক ভরের জন্য এটা আসছে। এখন 4 একক ভরের চক্রগতির ব্যাসার্ধ, এখন এরা তো কণা, তো কোনো একটা যদি রিজিড বডি হয় সেক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ তোমার সেন্টারের ডিস্টেন্স থেকে ডিফারেন্ট হতে পারে। জেড এক্সিস থেকে ধরো কোনো একটা বৃত্তের সেন্টারের দূরত্ব যত, চক্রগতির ব্যাসার্ধের দূরত্ব কিন্তু তত হবে না। কিন্তু কণার ক্ষেত্রে কণার দূরত্ব যা, চক্রগতির ব্যাসার্ধ তা। তার মানে কি, চক্রগতির ব্যাসার্ধ এখানে আলাদা করে বের করার কিছু নাই। এই যে এটাই হচ্ছে 4 একক ভরের চক্রগতির ব্যাসার্ধ, এটা হচ্ছে 5 একক ভরের চক্রগতির ব্যাসার্ধ, এটা হচ্ছে 6 একক ভরের চক্রগতির ব্যাসার্ধ। তুমি দেখো এখানে তাই আসছে। 3² মানে কত, 9, 2² মানে কত, 4, 9 + 4 13, √13, এইটাই আসছে, নাথিং ডিফারেন্ট। গেল 18, একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ বলা হয়েছে আমাকে 500 মিটার এবং রেল লাইনের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে 1 মিটার। বাঁকের ব্যাসার্ধ বলা হয়েছে 500, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে 1 মিটার। এখন 54 কিলোমিটার/আওয়ার গতিতে চলমান একটি রেলগাড়ির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ যেটা হবে, তার জন্য বাইরের পাতকে ভিতরের পাতের তুলনায় কতটুকু উঁচু করতে হবে আমার। সো এটা যদি আমার রেলপথটা হয়, তাহলে দেখো এটা হচ্ছে তোমার কি, পাতদ্বয়ের এইটা একটা পাত, এটা হচ্ছে আরেকটা পাত, দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, রৈখিক দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন ব্যাংকিং অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, এই থিটা ব্যাংকিং অ্যাঙ্গেল তৈরি করার জন্য বাইরের পাতকে ভিতরের পাতের তুলনায় এইচ উচ্চতায় উপরে তোলা হয়েছে, যার কারণে রেলগাড়িটা যখন এদিক দিয়ে যাবে সে তোমার হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেলটার কারণে সে বাঁক নিতে পারবে, এবং তার বাঁক নেওয়ার জন্য ব্যাসার্ধটা কত, 500 মিটার। সেটা 500 মিটার এখানে দেখানো সম্ভব না, 500 মিটারটা হচ্ছে সে যদি তোমার এই পথে বাঁকটা নেয়, তাহলে ধরো এখানে কোনো বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে 500 মিটার, ঠিক আছে।
আচ্ছা, ইট ইজ মোর লাইক হচ্ছে তোমার ধরো যে এটাই বেসিক্যালি যে লাইন বরাবর সে এই যে দূরত্বটা অতিক্রম করবে, যে লাইন বরাবর সে যাবে, এই যে লাইনটা বরাবর সে যে গেল, এই লাইনটা বরাবর এটা যে তলে অবস্থান করে, ধরো যে সে এইভাবে ঘুরতেছে, তো যে তলের মধ্যে ঘুরতেছে ওই তলের কেন্দ্র থেকে দূরত্বটাই হচ্ছে বেসিক্যালি তার এই ব্যাসার্ধটা 500 মিটার দূরত্বটা বোঝানো হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে 500 মিটার না, এটা বোঝা লাগবে। চিত্রে এই জিনিসটা 3D-তে দেখানো ইজি, আর এখানে দেখানো একটু ঝামেলা, এই জন্য দেখাতে পারতেছি না। বাট তুমি এটা চিন্তা করে রাখতে পারো 500 মিটার। তাহলে এখন আমরা কি জানি ব্যাংকিংয়ের ক্ষেত্রে tan θ সমান কি v²/rg। আচ্ছা, ফর্মুলাগুলো কেমনে আসে তোমরা সবাই জানো, সেগুলোতে আমি আর যাবো না। ব্যাংকিংয়ের ক্ষেত্রে tan θ সমান কি v²/rg, তাহলে থিটা হচ্ছে ব্যাংকিং অ্যাঙ্গেল, tan θ মান কত আসে 0.046। এখন এই tan θ কে আমি কি বলতে পারি, h/this, এটার মানটা কত √d² - h²। এখন যেহেতু অ্যাঙ্গেলটা অনেক ছোট, তা tan θ কে আমি sin θ সমান ধরতে পারি, না ধরলেও কোনো সমস্যা নাই, তুমি এইভাবে বের করতে পারবা। তোমাকে ডি এর মান দেওয়া আছে, এইচ এর মান তুমি সলভ করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট ধরে নিলেও সলভ করলে কোনো সমস্যা নেই, কারণ tan θ এর মানটা অনেক ছোট আসছে, তার কারণে sin θ এর মান tan θ এর মান অলমোস্ট সমান হবে। তাহলে sin θ সমান h/d, এখান থেকে তুমি ডি দিয়ে গুণ করে এইচ এর মানটা বের করে ফেলতে পারবা। তার মানে বাইরের পাতকে ভিতরের পাতের তুলনায় তোমার হচ্ছে 4.6 সেন্টিমিটার উঁচু করতে হবে, তাইলে হচ্ছে কি সে বাঁকটা নিতে পারবে। এই হচ্ছে tan θ সমান কি v²/rg, ফর্মুলা থেকে এই জিনিসটা আমরা আনছি। সিম্পল। আর এর মান হচ্ছে 500, যে এর মান হচ্ছে 9.8, ভি এর মান হচ্ছে কি আমরা যেটা দিছি 15টা কোথেকে আসছে 54 কিলোমিটার/আওয়ারকে আমরা কনভার্ট করছি। আচ্ছা, এরপরটা দেখি। 10 মিটার দীর্ঘ একটি হেলানো তলের শীর্ষে একটি ব্লক রাখা আছে। এই যে শীর্ষে একটা ব্লক রাখা আছে দেখতে পাচ্ছ, শীর্ষে ব্লকটা দেখতে পাচ্ছ। তলটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে এবং ব্লক ও তলের মধ্যে ঘর্ষণের গুণাঙ্ক হচ্ছে 0.3। কতক্ষণে ব্লকটি তলের নিচে পৌঁছাবে? তো যেহেতু ব্লকটি মুভ করতেছে, তো আমি ধরে নিলাম যে এই ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে গতি ঘর্ষণ গুণাঙ্ক। তলটি অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এবং ব্লক ও তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে। তুমি দেখো ব্লকের ওজন হচ্ছে এদিকে mg কাজ করে, দুইটা উপাংশ, একটা হচ্ছে বরাবর mg cos θ, যেটা ফ্রিকশনটার কারণে হবে, ফ্রিকশনটাকে বাড়াবে, আর এটা হচ্ছে সামনের দিকে ত্বরণ করবে mg sin θ। তো ব্লকটা একবার চলা শুরু করার পরে কাইনেটিক ফ্রিকশন হবে, সেই কাইনেটিক ফ্রিকশনটা এ বরাবর কাজ করবে। কাইনেটিক ফ্রিকশনটার মান কত হবে μk × r, সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনটার মান হবে। আর আরটা তো হচ্ছে অনুভূমিক প্রতিক্রিয়া বল, নর্মাল ফোর্স। তাহলে দেখো নিচে এদিক বরাবর তার mg sin θ ত্বরণ কাজ করবে, বিপরীত দিকে mg sin θ বল কাজ করবে, বিপরীত দিকে f কে কাজ করবে ফ্রিকশন, তার নেট বল হচ্ছে f। সেই নেট বলকে আমি ma বলতে পারি, তার মানে কি সে নেট a ত্বরণে নিচে নামবে, তাহলে তার ফোর্স নেট ফোর্স হবে f। নেট ফোর্সটা আমি কেমনে বের করবো, mg sin θ থেকে f কে বাদ দিব। কেন বাদ দিব বুঝছো আশা করি, এদিকে f কে, এদিকে mg sin θ। এন্ড এটা কখনের কন্ডিশন, যখন হচ্ছে মোশন একবার শুরু হয়েছে তারপরে। আচ্ছা, মোশন শুরু হওয়ার সময় যে মুহূর্তে শুরু হয় না, এবার শুরু হবে করতেছে, ওই মুহূর্তের হিসাব আলাদা। আচ্ছা, তো এফ কে আমি কি লিখতে পারি μk r, এই আর কে μk দিয়ে গুণ করলে আমি কাইনেটিক ফ্রিকশন পেয়ে যাই। μk হচ্ছে কাইনেটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট, এটা দেওয়া আছে 0.3। তো μk r করার পর আর এর মান কত, এই দেখো উলম্ব বরাবর mg cos θ নিচে, উপরে হচ্ছে r, তাহলে দুইটা সমান হবে, কারণ উলম্ব বরাবর কি অবজেক্টটা মুভ করতেছে না, অবজেক্টটা যেহেতু এই অক্ষ বরাবর মুভ করছে না, তাহলে এই আর এর মানটা mg cos θ সমান হবে। তো আর এর জায়গায় mg cos θ বসাবো, তো mg sin θ, আমি g কমন নিলে আর m দিয়ে তো কাটাকাটি চলে গেল, এর মান কত আসে g sin θ মাইনাস μk cos θ, তাহলে এর মানটা আমি পাইলাম কত 7.017। আচ্ছা, তো এটা যদি a হয়, এই ত্বরণে সে নিচে নামলো, তাহলে এই ত্বরণে সে যদি নিচে নামে তার অতিক্রান্ত দূরত্ব কত, এই যে তার যে এখানে অতিক্রান্ত দূরত্বটা এটা কত s। এখন আমি তো ত্বরণটা একবার বের করে ফেলছি, ফ্রিকশনও কাউন্ট করছি, সবই কাউন্ট করছি, এখন তো আমি নর্মাল ফর্মুলা ইউজ করতে পারবো।
কাইনেম্যাটিক্সের নর্মাল ফর্মুলা আমি এখন ইউজ করতে পারবো, কারণ আমি ফিকশনের জন্য কাউন্ট করলাম, ত্বরণটা উপাংশগুলোও কাউন্ট করলাম, সবই কাউন্ট করলাম। এখন তো আমার কোনো সমস্যা নেই, মোশন তো একটা লাইন বরাবরই হচ্ছে। মোশন যখনই একটা লাইন বরাবর হয় এবং সমতরণে হয় তখনই আমি এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। কাইনেম্যাটিক্সের এই ফর্মুলাগুলো 1D মোশনের জন্য এবং একটা লাইন বরাবর মোশনের জন্য অ্যাপ্লিকেবল। সো এস এর মান আমি কত বসাতে পারি? 10 বসাতে পারি। ইউ এর মান কত? ইনিশিয়াল ভ্যালোসিটি 0 ছিল, তো ইউ এর মান 0 বসাই দিলাম, 0, কারণ ইনিশিয়াল তাকে ঢাকা দিয়ে ফেলে নাই, সে এমনি অভিজ্ঞতার কারণেই পড়ছে। আর হাফ এর মানটা কত ছিল? এর মানটা তো আমরা বের করছি 7.017 ত্বরণে পড়ছে, জি ত্বরণে পড়ার কথা ছিল, বাট ওই উপাংশতে ভাগ হয়ে গেছে, ফ্রিকশনের কারণে একটু কমে গেছে। তারপরে টি এর মানটা কত, তারপরতে কত সময় লাগবে, এটাই তো আমার বের করতে হবে। এটা আমি 10 কেমনে জানি? হেলানো তলের দৈর্ঘ্য আমাকে 10 বলে দিছে, ল্যাসের মানটা হচ্ছে 10, এই দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে এটা হচ্ছে আমার বের করতে হবে। তো সব মানই বসাইলাম, টি এর মানটা কত আসে? 1.69 সেকেন্ড আসে। তার মানে এখান থেকে তার এখানে আসতে একবার গতি শুরু হওয়ার পরে, যখন স্ট্যাটিক ফ্রিকশনে কোনো কাজই নাই, কাইনেটিক ফ্রিকশন চলে আসবে, তখন এটা এখান থেকে এখানে আসবে, তখন আমরা কাইনেটিক ফ্রিকশন ইউজ করবো, এবং তখন তার সময় লাগবে হচ্ছে তোমার কত? 1.69 সেকেন্ড। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। একটি বৈদ্যুতিক পাখা মিনিটে 120 বার ঘুরে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আরপিএম। স্যার 120 না, 1200 বার ঘুরে, 1200 আরপিএম, রেভলিউশন পার মিনিট। যেটাকে রেডিয়ান পার সেকেন্ডে কেমনে করে? 1200 ইন্টু 2π ডিভাইডেড বাই 60 মিটার পার সেকেন্ড, সরি রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা করবো কোনো সময়। এই যে 2πn, ঠিক আছে, ডিভাইড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড বানাইছে। আমাকে কোয়েশনে কি বলা হয়েছে? সুইচ বন্ধ করার 3 মিনিট পরে পাখাটি বন্ধ হয়ে যায়। তার মানে দেখো, পাখাটির ইনিশিয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আই ছিল, ফাইনাল ভেলোসিটি ওমেগা এফ। 3 মিনিট পরে ফাইনাল ভেলোসিটি, টি এর মান যদি 3 মিনিট হয়, ওমেগা এফটা 0 হয়ে যায়, পাখাটা থেমে যায়। ইনিশিয়ালি কত ছিল? পাখাটা 1200 আরপিএমে ঘুরতেছিল, পরে পাখাটা থেমে গেছে, 0 হয়ে গেছে। কত সময় পরে? 3 মিনিট সময় পরে। এখন পাখাটির কৌণিক ত্বরণ কত? কৌণিক ত্বরণটা আমার বের করতে হবে। মানে কৌণিক ত্বরণ মানে কৌণিক মন্দনটা, কারণ ইনিশিয়ালি একটা ভ্যালোসিটি ছিল অ্যাঙ্গুলার, পরে গিয়ে হচ্ছে সেটা 0 হয়ে গেছে, তার মানে কি ডেফিনেটলি মন্দন হয়েছে। তো মন্দনটা কত সেটা আমার বের করতে হবে, এবং থেমে যাওয়ার পূর্বে কয়বার সম্পূর্ণ ঘুরবে পাখাটা সেটা আমার বের করতে হবে। আচ্ছা, কয়টা রেভলিউশন ঘুরবে? তো দেখো কি করছে, ইনিশিয়াল ভ্যালোসিটি আমি দেখালাম। এখন ফাইনাল, এখানে একটা এফ হবে, এটা আই হবে। এখন কৌণিক মন্দন বা ত্বরণ যেটাই বলো, সেটা হচ্ছে এই যে এখানে নেগেটিভ আসছে না, এটাকে যদি কৌণিক ত্বরণ যদি আলফা হয়, সেটা প্লাস কৌণিক ত্বরণ প্লাস, তাই যেহেতু আমরা এখানে প্লাস ইউজ করছি, অ্যান্সার আমার মাইনাস চলে আসে, কারণ ব্যাক তো কমে যায়, ব্যাক 0 হয়ে যায়। যদি আমরা এখানেই কৌণিক মন্দন চিন্তা করে মাইনাস বসাই দিতাম, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হইতো না, আমাদের ডিরেক্টলি প্লাস অ্যান্সার আসছে, যেটাকে আমরা মন্দন বলতাম। এখন আমরা ত্বরণ বলছি, তাই মাইনাস আসছে। আচ্ছা, তো ওমেগা এফ এর মানটা আমি কত বসাবো? ওমেগা এফ এর মানটা আমি বসাবো হচ্ছে ফাইনাল 0 হয়ে যায়, 0 বসাইছি। ওমেগা আই 1200 আরপিএম সমান কত? 125.6 রেডিয়ান পার সেকেন্ড বসাইলাম। টি এর মান কত? 3 মিনিট। 3 মিনিট মানে কত? 3 মিনিট মানে হচ্ছে 100 কত? 180 সেকেন্ড না? 180 সেকেন্ড বসাইলাম। আলফার মান কত আসলো? -0.7 আসলো। অ্যান্সার একটা পেয়ে গেছি আমি, কোনো সমস্যা নাই। সেকেন্ড অ্যান্সারটা কি বলছে আমাকে? কয়বার ঘুরবে সে। সো আমার অ্যাঙ্গেলটা বের করতে হবে, সেটাকে 2π দিয়ে ভাগ করলে দেখো টোটাল সে কত অ্যাঙ্গেল ঘুরছে এটা বের করবো। তো একবার পুরা ঘুরলে সে 2π অ্যাঙ্গেল ঘুরে, তাহলে যত অ্যাঙ্গেল ঘুরছে সেটাকে 2π দিয়ে ভাগ করলে কয়বার পুরা ঘুরছে বের হয়ে যাবে, শেষ। তাহলে ধরলাম সে থিটা অ্যাঙ্গেল বা থিটা কৌণিক সরণ হয়েছে, তার মানে কি সে সম্পূর্ণ থিটা অ্যাঙ্গেল ঘুরছে বারবার। আমরা কি জানি ত্রিকোণমিতিতে, এই যে এখান থেকে এখানে এসে 2π ঘুরছি, তো আমি যদি এখান থেকে এখানে আসি আবার 2π ঘুরবো নাকি 4π ঘুরবো? 4π ঘুরবো। সো এভাবে সে টোটাল কত, তার মানে কি থিটার মানটা বাড়তে থাকবে, কখনো সেম হবে না। সো বাড়তে বাড়তে কতটুকু সে ঘুরছে, কত অ্যাঙ্গেল ঘুরছে সেটা আমি বের করলাম। কেমনে বের করবো? ওই যে কৌণিক সরণের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা জানি, এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ারের হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে সেম ফর্মুলা কি হয়ে যায়? থিটা সমান
ওমেগা আইটি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, ওই রৈখিক বেগকে কৌণিক বেগ বসাই দিব, রৈখিক ত্বরণকে কৌণিক ত্বরণ বসাই দিব, রৈখিক সরণকে কোণ বসাই দিব, তাইলেই সব কিছু হয়ে যাবে, সিম্পল। তাহলে আমি থিটার মানটা বের করতে হবে। ওমেগা আই হচ্ছে 125.6, ওমেগা এফ তো 0, বাট সেটা তো আমার এখানে বসাইতে হবে না। আলফা হচ্ছে কৌণিক মন্দন, সেটা হচ্ছে -0.7, সেটা বসালাম এখানে আমি। টি হচ্ছে কত, 3 মিনিট পরে কত কত কোণ অতিক্রম করবে, তাই না? 3 মিনিট পরে তো সে থেমে 0 হয়ে যাবে, তো সে কত কোণ অতিক্রম করলো, তাহলে 180 বসাইলাম। টোটাল হচ্ছে সে এত রেডিয়ান কোণ উৎপন্ন করলো। এখন 2π রেডিয়ান হচ্ছে সম্পূর্ণ একবার ঘোরা, তাহলে এটাকে যদি আমি 2π দিয়ে ভাগ দিই তাহলে কতবার ঘুরছে বের হয়ে যাবে, সেটা হচ্ছে 1800 বার ঘুরছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়, আশা করি তোমাদেরকে এটা আমি বুঝাইতে পারছি। সো দ্যাটস অল। ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য ধন্যবাদ, আশা করি সব কিছু তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।